আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত প্রফ ক্রাশ প্রোগ্রামের অন্যতম আয়োজন স্মার্ট স্টাডিতে। আজ আমরা আলোচনা করব তৃতীয় প্রফের অন্যতম কঠিন এবং ভীতিকর একটি বিষয় প্যাথোলজি নিয়ে। আমাদের আলোচনায় উপস্থিত রয়েছেন প্যাথোলজিতে অনার্স প্রাপ্ত ময়মনসিংহ মেডিকেল কলেজের 15-16 সেশনের প্রান্ত শিকদার ভাইয়া। ভাইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দিশা। ভাইয়া, যেহেতু আমরা একটা করোনাকালীন পরিস্থিতিতে দীর্ঘ সময় পড়াশোনা থেকে অনেকটা দূরে ছিলাম, ইতোমধ্যে প্রফের একটা সম্ভাব্য তারিখ পেয়েছি। দেখা যাচ্ছে হাতের সময় 2 মাসেরও খুব কম। কিভাবে প্রস্তুতি নিলে আমাদের প্রফে ভালো রেজাল্ট হতে পারে? জি, এটা তো অবশ্যই একটা প্যান্ডেমিক সিচুয়েশনের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এই সৃষ্টিকর্তার কৃপায় আমরা যে সবাই সুস্থ আছি, এটা অনেক একটা ব্লেসিং আমাদের জন্য। বাট এই একটা লং ডিউরেশন আমরা বাসায় আছি, এই টাইমে আমাদের কারোরই তেমন পড়ালেখা হয় নাই, কিছু এক্সেপশন ছাড়া। আসলে বাসায় তো ওইভাবে পড়ালেখা হয় না। বাট সাডেনলি যে প্রফের ডেটটা দিয়ে দেওয়া হয়েছে, আর তো বেশি টাইম নাই হাতে, 2 মাস মতো। এই অল্প টাইমে আমাদেরকে পুরা পড়াটা গোছাতে হবে। তোমাদের যেমন একটা এক্সামের ডেট ছিল, অলমোস্ট তোমরা প্রিপেয়ার ছিলা, একটা লং ডিউরেশন গ্যাপ হয়ে যাওয়ার কারণে কি হয়েছে, পড়ালেখাগুলা মোটামুটি সবই মাথা থেকে চলে গেছে, এরকম একটা অবস্থা। আর এখন হঠাৎ করে এরকম একটা ডেট দিয়ে দেওয়াতে মনে হচ্ছে যে কিভাবে কি শেষ করব না না করব। এখন হচ্ছে তোমাদের মেন যেটা দরকার আমার কাছে মনে হয়, যে তোমাদের ডিপ্রেশন কাটাইতে হবে ফার্স্ট অফ অল। যে হতাশ হওয়া যাবে না, কি করব কি হবে না না হবে সব বেশি মাথায় ভাবা যাবে না। এবং হচ্ছে তোমাদেরকে একটা প্ল্যান করতে হবে, সেই প্ল্যান ওয়েতে আগাইতে হবে। যে আমার সামনে রিটেন এক্সাম, দেন ওরাল এক্সাম, প্র্যাকটিক্যাল। ফার্স্টে রিটেন, আমাদের রিটেন ওরিয়েন্টেড কিছু প্রিপারেশন নিতে হবে, এবং সাথে সাথে আমাদের ভাইবার জন্য আগে থেকে কিছুটা প্রিপেয়ার করে রাখতে হবে। এভাবে তোমাদের একটা রুটিন করতে হবে, যে আমি আজকে এই পড়বো, যে 3টা সাবজেক্ট, এই টাইম ডিউরেশনটাকে ভাগ করে নিতে হবে। ভাগ করে নিয়ে একটা প্ল্যান ওয়েতে আগাইতে হবে। ভাইয়া, প্যাথোলজিতে আপনি কোন বইটা ফলো করতেন ভালো রেজাল্টের জন্য? প্যাথোলজিতে যেটা বলা হয় প্যাথোলজির বাইবেল বলতে গেলে রবিনস প্যাথোলজি, বইটা তো অবশ্যই আমাদের কাছে মেন বই। এবং রবিনস প্যাথোলজি বইটা এত ফাস্ট যে তুমি যদি মানে পড়তে যাও 2 বছর 3 বছরেও শেষ করতে পারবে না, এটা অনেক ফাস্ট। এই কারণেই রবিনস এর সাথে সাথে আমাদেরকে একটু ট্রিকি হতে হয়। যেমন আমি রবিনস এর সাথে শহীদুল্লাহ স্যারের একটা বই ফলো করতাম। দেন হচ্ছে আমাদের টিচারদের, শ্রদ্ধেয় টিচারদের লেকচার নোট, সেগুলো তো আছেই, সেগুলো অনেক সহায়ক ছিল। আর হচ্ছে হেমাটোলজিটা রবিনসে অতটা নাই ওইভাবে। এই কারণে হেমাটোলজির জন্য আমি ফলো করতাম হচ্ছে মেনলি স্যারদের লেকচারটাই, এবং শহীদুল্লাহ স্যার এবং খালেদ স্যারের একটা বই আছে, এখান থেকেই তিনটা মিলাই একটা নোট প্রিপেয়ার করতাম, মানে নিজে নিজে গোছাই নিতাম। ভাই, আপনি তো গাইড পড়তেন, তাই না? গাইড পড়া তো একটা ঝুঁকি থেকেই যায় যে টিচাররা হয়তো মাইন্ড করতেছেন বা আমরা এটা মানে ঠিকভাবে উত্তর দিতে পারি না, টিচারদের কাছে রেফারেন্স দিতে পারি না। এই ক্ষেত্রে কি শুধু মেইন বই পড়ে লিখিত বা ভাইবার প্রস্তুতি নেওয়া সম্ভব? এখন গাইড বইয়ের কথাটা বলতে গেলে আনঅফিসিয়াল যদিও, বাট এটা হচ্ছে তোমাকে আমি বলবো কি, গাইড বইটা পড়া খারাপ কিছু না, আমার কাছে মনে হয় যে এটা খারাপ কিছু না। কারণ কি, তুমি যদি শুধু মেন বই পড়তে যাও, শুধু মেন বই পড়লে কি প্রবলেম হয়, যে মেন বইয়ে তো ওইভাবে জিস্ট নাই একটা টপিকের, ক্লিয়ার কনসেপশনের জন্য একটা ভাস্ট ডিসকাশন আছে। তুমি ওই ডিসকাশনটা পড়ে তোমার কনসেপশন ক্লিয়ার করতে পারবা। কিন্তু রিটেন এক্সামে আমাদের কি হয়, যেহেতু টাইম লিমিটেড, আমাদের অনেক ক্যালকুলেটিভ হইতে হয়। এই কারণে ওই ভাস্ট জিনিস থেকে তুমি যদি একটা রিটেনের জন্য একটা জিস্ট বের করতে চাও, হঠাৎ করে তোমার পরীক্ষার হলে গিয়ে মাথায় আসবে না যে আমি কোনটা লিখবো কি কোনটা লিখবো না। এই ক্ষেত্রে তোমার জন্য গাইড বইটা একটু সহায়ক হবে, এই কারণে যে এখানে অলরেডি তোমাকে জিস্ট করে দেওয়া আছে। কিন্তু আমি কখনোই বলবো না যে শুধুমাত্র তোমাকে গাইডের উপর নির্ভর করতে হবে, গাইডটা হচ্ছে তোমাকে হেল্প করবে। তুমি কি করতে পারো, গাইড বইটা সাথে রাখলাম, ফার্স্টে ধরো একটা টপিক পড়তেছো, সেই টপিকটা পড়ার আগে তুমি গাইড বই থেকে পড়ে দিলা যে এই জিনিসগুলো আছে, এরকম কোশ্চেন গুলো আছে, ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এইগুলা। এখন তুমি গাইড পড়ার পরে কি করবা, ওই টপিক গুলা মেন বই থেকে পড়বা। মেন বই পড়ার পরে তোমার কি হবে, যেহেতু এখানে ডিটেলস লেখা আছে, তোমার কনসেপশনটা ক্লিয়ার হবে। এবং অনেক সময় কি হয়, গাইড বইয়ে অনেক ভুল লেখা থাকতে পারে, প্রিন্টিং মিস্টেক হোক বা যে কোনো কারণে গাইড বইয়ের কিছু সময় ভুল থাকতে পারে। তুমি মেন বই পড়লে সেই ভুলগুলা কারেক্ট করতে পারবা, তোমার গাইড বই কারেক্ট করে নিলা। এবং মেন বইতে যেহেতু আরো অনেক ইনফরমেশন আছে, তুমি এখান থেকে কিছু কিছু ইনফরমেশন যেগুলো তোমার দরকার, গাইড বই মিস করে গেছে, সেগুলা গাইড বই লিখে রাখো। বা তুমি তোমার যে লেকচার করতেছো স্যারের,
তার যে এক্সট্রা যে কথাগুলা বলছে ওইগুলা গাইড বই লিখে রাখো। আমি যেটা করতাম, গাইড বইটাকেই মেনলি প্রিপেয়ার করতাম। মেন বই, সার্কেল, লেকচার নোট বিভিন্ন জায়গা থেকে আমি যখনই যেটা পড়তাম এই গাইড বই লিখে রাখতাম, বা আমি এক্সট্রা একটা কাগজে লিখে মানে জিনিসটা গোছায় রাখতাম যে একটা টপিক আমি যখন একবার পড়তেছি যাতে পরবর্তীতে আমার এই টপিক নিয়ে আর 4-5টা বই পড়া না লাগে। এভাবে করলে সুবিধা হয়, কারণ এক্সামের আগে তো আমাদের কাছে টাইম খুব কম থাকে। যদি একটা জিনিস গোছানো থাকে তাহলে আমাদেরকে এক্সামের আগে হঠাৎ করে তোমার মনে হবে এই টপিকটা তো আমি রবিস থেকে পড়ছিলাম, এটা তো এখান থেকে পড়ছিলাম, মাথায় আসবে না। এই কারণে যদি একটা জায়গায় গোছানো থাকে এটা আমাদেরকে হেল্প করে। তোমার বোথ রিটেন ভাইবা বা যে ধরনের প্রিপারেশন বলো, আমার কাছে মনে হয় যে এটা একটু হেল্প। ভাই কথাই আছে আমরা যেটা পারি না সেটাই হচ্ছে বেসিক। তো কোন টপিকসে একটা বেসিক ক্লিয়ার করতে হলে গাইড বা মেইন বই কোনটা ফলো করা উচিত? হ্যাঁ, সে তো অবশ্যই। আমরা ছোটবেলা থেকেই যে মানে ফার্স্ট ইয়ার থেকেই কিছু না পারলেই স্যার বলে যে এটা তো বেসিক, তুমি তো বেসিকই পারো না। আসলে বেসিক বলতেছে কি এটা এখনো আমার মাথায় আসে নাই। যাই হোক, বাট কোনো একটা জিনিসে তোমার কনসেপশন ক্লিয়ার করার জন্য গাইড বই কখনোই একটা ভালো মিডিয়াম না। আমি এক্ষেত্রে বলবো গাইড বই তোমার কনসেপশন ক্লিয়ার করার জন্য ভালো না। এটা হয়তো বা তোমাকে রিটেনে বা শর্ট টাইমে কুইক রিভিশনের জন্য হেল্প করতে পারে, বাট তোমাকে কখনোই কনসেপশন ক্লিয়ার করবে না। সেই ক্ষেত্রে যেটা তুমি করতে পারো, আমি যেটা করতাম হয়তোবা, যে মেন বই, এক্ষেত্রে তোমাকে মেন বইয়ের ভেতরে যাইতে হবে। মেন বইয়ে একটা জিনিস সম্পর্কে ভাস্ট লেখা আছে, তুমি একবার পড়ো, দুইবার পড়ো। একবার পড়ে সাধারণত আমাদের যে মেন বইগুলো খুব ভালো বোঝা যায়। একবার, দুইবার, তিনবার পড়ো, দেখবা তুমি খুব ভালো বুঝতে পারছো। এবং মেন বইয়ের সাথে টিচাররা তো আমাদের ক্লাসে পড়ায়, সেটার হেল্প নিতে পারো। এবং তারপরেও যদি না বুঝো, ইউটিউবে কিছু সাইট আছে, সেখান থেকে প্যাথোলজির, যেমন প্যাথোমা একটা সাইট আছে বা ডক্টর নাজির স্যারের লেকচার আছে, এগুলা তুমি যদি একটু দেখো, দেখলে কনসেপশনটা ক্লিয়ার হবে। কনসেপশন ক্লিয়ারের জন্য মেন বইয়ের বিকল্প নাই। জি ভাই, আমরা রিটেন বা ভাইবার কথা ভাবতে ভুলেই যাই যে এমসিকিউ এর কথা। তো এই ক্ষেত্রে এমসিকিউ এর প্রিপারেশন আমরা কিভাবে নিতে পারি? এমসিকিউ, আমি পার্সোনালি এমসিকিউ এর জন্য কখনো আলাদা প্রিপারেশন নেইনি। আসলে নেইনি বলতে টাইম পাওয়া যায় না যে এমসিকিউ যে আলাদা করে পড়বো, এমন কোনো টাইম হয় না। কারণ কি, রিটেন ভাইবা ওরাল নিয়ে আমরা বিশেষ করে স্টুডেন্টরা ওরাল নিয়ে এতটা টেন্স থাকি যে রিটেনের দিকেও খুব একটা টাইম দিতে পারি না, আবার এমসিকিউ তো নাই। সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে এতদিনে, যে এমসিকিউ এই আমাদের প্রফেশনাল পরীক্ষার এমসিকিউ গুলো তুলনামূলক অতটা কঠিন হয় না যে এটার জন্য খুব ভালো করে পড়তে হবে, এমনটা আমার কাছে মনে হয়নি। এই রিটেন এবং ওরাল এক্সামের প্রিপারেশনের জন্য তুমি যেগুলা পড়বা এর ভেতর থেকেই মোটামুটি 70-80% এমসিকিউ কাভার করে সাধারণত। এগুলা থেকেই পাওয়া যায়। কিন্তু তারপরেও তোমার কাছে যদি টাইম থাকে বা তুমি যদি পড়তে চাও, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোশ্চেনের যে এমসিকিউ গুলা ছিল সেগুলো একবার তুমি চোখ বুলাইতে পারো, অথবা বিভিন্ন যে সহায়ক বই বা গাইড বই যেটাকে বলো, সেটার যে প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে কিছু এমসিকিউ থাকে, এগুলা তুমি একবার পড়তে পারো। সেক্ষেত্রে তোমার একটু কনফিডেন্স লেভেলটা গ্রো আপ করবে, একটা ধারণা পাবা। ইভেন অনেক সময় প্রিভিয়াস ইয়ার থেকে এমসিকিউ রিপিটেশনও হয় দেখা যাচ্ছে। এক্ষেত্রে তুমি এটা করতে পারো। বাট তুমি যদি রিটেন এবং ওরালের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও, একটা জিনিস সম্পর্কে তোমার বেসিক কনসেপশন ক্লিয়ার থাকে, তাহলে এমসিকিউ নিয়ে খুব একটা প্রবলেম হবে না। ভাই অনেক সময় দেখি যে আমরা রিটেনও ভালো করতেছি বা ভাইবাও হচ্ছে বা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছি বা প্র্যাকটিক্যাল পরীক্ষা যদি কোনো কারণে খারাপ হয় কনফিডেন্স লেভেলটা অনেকটা কমে যায়। এক্ষেত্রে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমরা কিভাবে প্রস্তুতি নিব? প্র্যাকটিক্যাল যেহেতু পরীক্ষাটা পরে হয়, আমার মতে এখনই প্র্যাকটিক্যাল নিয়ে খুব একটা টেনশন করার দরকার নাই। কারণ তোমাদের যে থার্ড প্রপের যে তিনটা সাবজেক্ট, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, আমার কাছে মনে হয় না যে প্র্যাকটিক্যালটা খুব বেশি কঠিন। এটা তুমি এখন যে আমাদের যে স্পটে যেগুলা লিখতে হয়, অস্তি যেটা, সেটা হচ্ছে তোমার রিটেন ওরাল থেকেই কাভার করবে। আর যে স্পেসিমেন, প্রসিজার, স্টেশন, এগুলা হচ্ছে রিটেনের পরে। আপাতত রিটেনটা ভালো করে দাও, রিটেনের পরেই হচ্ছে তোমাদের রেসপেক্টিভ ব্যাচ টিচাররা তোমাদেরকে নিয়ে একটা ব্রিফিং দিবে, তারা মোটামুটি একটা ভালো ধারণা দিবে। জি ভাই। ভাই শুনতে পাচ্ছেন? জি। জি। ভাইয়া দেখা যাচ্ছে লিখিত পরীক্ষায় যদি আমরা কোনো টেকনিক অবলম্বন করি তাহলে হয়তো ভালো মার্কস পাওয়া সম্ভব হয়। তো লিখিত পরীক্ষায় এমন কি টেকনিক যদি আমরা ফলো করি তাহলে টাইম ডিস্ট্রিবিউশন বা লেখাটা খুব ভালোভাবে কমপ্লিট হবে? জি, রিটেনের জন্য তোমাকে ভালো মার্কস পাওয়ার জন্য তোমাকে খুবই টেকনিক্যাল হতে হবে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেই। তুমি যদি ধরো শপিং করতে গেছো, তোমার সামনে অনেকগুলো শার্ট ঝোলানো আছে, তুমি ফার্স্টেই তো আর কোয়ালিটি দেখবা না, তুমি ফার্স্টে তোমার চোখে যেটা ভালো লাগে সেটাই আগে দেখবা। টিচারদের ক্ষেত্রেও নর্মালি এইটাই হয় যে তোমার প্রেজেন্টেশন কেমন, প্রেজেন্টেশনটা খুব ম্যাটার করে ভালো মার্কসের জন্য।
এই ক্ষেত্রে যে তোমাকে খুব বেশি লিখতে হবে এমন না। আমার মতে হচ্ছে তোমার খাতার প্রেজেন্টেশনটা খুব ভালো হতে হবে। এবং একটা জিনিস কি, তোমার রিটেনে হচ্ছে যে আমি একটা আনসার খুব ভালো করে লিখলাম আর একটা লিখতে পারলাম না, এটা হচ্ছে খুব হয় অনেকে। টাইম ক্যালকুলেশন একটু ঝামেলা হয়। এটা করলে কি, তুমি একটা কোশ্চেন যদি খুব ভালো করে লিখো তাহলে তুমি হাইয়েস্ট 1 মার্ক, কিছু ফ্র্যাকশন মার্ক বেশি পাবা। কিন্তু একটা কোশ্চেন পুরোটা বাদ দিলে তো তুমি অনেকগুলা মার্কস লস করবা। এই কারণে আমি ফার্স্টে তোমাদের বলবো যে আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে তুমি আগে একটা ক্যালকুলেশন করে ফেলো যে আমাকে এই টাইমের ভেতরে শেষ করতে হবে, এই পার কোশ্চেন আমি এত করে টাইম পাবো। সাপোজ একটা কোশ্চেনে তুমি 8 কি 10 মিনিট টাইম ক্যালকুলেট করে দেখবে যে একটা কোশ্চেন আমার 10 মিনিটে শেষ করতে হবে। এবং প্রথম থেকেই তুমি কি করবা, যে ওই 5 নাম্বার কোশ্চেন থেকেই 10 মিনিটের ভেতরে শেষ করার ট্রাই করবা। যখন তুমি দেখছো যে 8 মিনিট হয়ে গেছে বাট আমার এখন কোশ্চেনের অনেক বাকি, তুমি কোশ্চেনটাকে কাট শর্ট করা শুরু করো, জাস্ট জিস্ট লেখা শুরু করো। এভাবে তোমাকে টার্গেট করতে হবে যে আমি এই টাইমের ভেতরেই আমার কোশ্চেন গুলা লেখা শেষ করবো। এবং একটা জিনিস, তোমার রিটেনে ভালো মার্কস পাওয়ার জন্য তুমি গদ বাঁধা একটানা লিখে যাবা। আমি বলবো কি, এখানে তোমার খাতার মেনলি প্রেজেন্টেশনটা ভালো করতে হবে, তুমি একটু কালারফুল পেন ইউজ করো, বা তুমি যে পয়েন্ট গুলা স্যারকে দেখাইতে চাচ্ছ সেগুলো একটু বোল্ড করো বা অন্য অন্য কালার দিয়ে অ্যাড করতে পারো। এবং একটা লাইন পুরোটা না লিখে তুমি কি করতে পারো, জাস্ট পয়েন্ট আকারে ফ্লো চার্ট দিবা, কোনো ফিগার থাকলে ফিগার দিবা। এই ক্ষেত্রে তুমি হচ্ছে যখন গাইড থেকে কোশ্চেনটা ধরো রিটেনের জন্য পড়তেছো, তখন ওই টপিকটা মেন বই থেকে পড়ো। দেখবা যে গাইডে কোন ধরো একটা ফ্লো চার্ট বা একটা ফিগার মিস করে গেছে, তুমি ওই ফিগারটা অ্যাড করো। এই ফিগার বা ফ্লো চার্ট অ্যাড করলে এটা টিচারদের খুব অ্যাটেনশন দেয়, এগুলা দেখলে স্যাররা খুব ভালো ভালো মার্কস দেয়। এই ক্ষেত্রে চেষ্টা করবা প্রত্যেকটা কোশ্চেনেই তুমি যদি রিলেটেড কোনো ফিগার, ফ্লো চার্ট এ ধরনের কিছু থাকে অ্যাড করবা, এবং যত কম লিখে মেইন টপিক গুলা, মানে মেইন যে যেটা কোশ্চেনে চাইছে সেটাই তুলে ধরার। মানে আজাইরা জিনিসপত্র লিখে খুব একটা বেশি লাভ হয় না, এটা শুধু শুধু টাইম নষ্ট। যেটা চাইছে জাস্ট টু দা পয়েন্ট, তাহলে টাইম ম্যানেজমেন্টও হবে, হাতের প্রেজেন্টেশনটাও ভালো থাকবে, এবং টিচারও তোমাকে ভালো মার্কস দিবে। হ্যাঁ, রিটেনের ক্ষেত্রে দেখি সিস্টেমিক প্যাথোলজি মিলে ২ টা গ্রুপ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কোন সিস্টেমকে আমরা অধিক গুরুত্ব দেব? এখানে আসলে অতি গুরুত্ব দেওয়ার তেমন কিছু নাই, এটা ডিপেন্ড করে যে কোন ইয়ারে কেমন কোশ্চেন হবে। এটা হচ্ছে তুমি, আমি বলবো যে রিটেনের জন্য জাস্ট প্রিভিয়াস, তুমি যে বোর্ডে আছো সেই ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা দেখলেই হবে। এটার জন্য আলাদাভাবে যে ইম্পর্টেন্ট, তারপরেও হচ্ছে সাধারণত সিস্টেমিকে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে সাধারণত কোশ্চেন থাকে। হ্যাঁ, মানে সিস্টেমিক প্যাথোলজিতে অনেক সময় টিউমার গুলোর নাম মনে থাকে না বা এর মাইক্রোস্কোপিক যে ফিচার গুলো আছে এগুলোও মনে থাকে না বা একটার সাথে একটা গুলিয়ে ফেলি। এগুলো কিভাবে আত্মস্থ করা যায় জি, খুব জি, এটার সহজেই? জন্য একটা কথাই বলবো, প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। এটার জন্য তোমাকে কি করতে হবে, একটু সিস্টেমিক ওয়েতে আমি যেটা করতাম, যে যেহেতু একদম মানে আমাদের এতগুলা অর্গান, এতগুলা সিস্টেম মনে না থাকাটাই স্বাভাবিক, যে মনে রাখাটা মানে একটু অনেক টাফ। এই ক্ষেত্রে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি কি করতে পারো, একটা সিস্টেম শুরু করো, সেই সিস্টেমের প্রত্যেকটা অর্গান একটা পেজ নাও। প্রত্যেকটা পেজে তুমি কি করবা, যে প্রত্যেকটা অর্গানের একদিন 2 ঘন্টা কষ্ট করো, 2 ঘন্টা কষ্ট করলেই এনাফ। যে তুমি প্রত্যেকটা অর্গানের নিওপ্লাজম গুলা লিখে ফেললা, যে বিনাইন এইগুলা হচ্ছে ম্যালিগনেন্ট, এইগুলা হচ্ছে ম্যালিগনেন্টের ভেতরে প্রাইমারি, সেকেন্ডারি, সেকেন্ডারি কোন কোন সাইড থেকে আসতেছে। জাস্ট তুমি বই দেখে, বইয়ের হেল্প নাও বা লেকচারের হেল্প নাও, এগুলা নিয়ে জাস্ট তুমি একটা কাগজে লিখে ফেলো। এগুলা লিখে ফেলার পরে তুমি 2-1 দিন পর পর ওই জিনিসটা দেখবা, নিজে নিজে চোখ বন্ধ করে বলতে পারো, বা তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে ফ্রেন্ডের সাথে ডিসকাস করতে পারো, বা তাকে বলতে পারো আমাকে তুই এটা আস্ক কর, আমি তোকে এটা আস্ক করতেছি। এভাবে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে এবং বারবার তুমি ওটা চোখ বোলাইলে তোমার এটা আস্তে আস্তে আত্মস্থ হয়ে যাবে। এটার জন্য তোমাকে জিনিসটা গোছাইতে হবে। র্যান্ডম পড়ে সাধারণত এরকম প্যাচ লেগে যায়। তুমি যদি একবার এখান থেকে পড়তেছো আবার এখান থেকে পড়তেছো, এভাবে র্যান্ডম পড়তে গেলে প্যাচ লাগে। তুমি জিনিসটাকে গোছাই ফেলো, একটা কাগজে শিটে লিখে ফেলো, তারপরে ওইটাই ধরো তুমি 3-4 দিন পড়ার পর দেখবা যে হয়ে গেছে। মাইক্রোস্কোপিক ফিচারের ক্ষেত্রে এটা বলবো যে খুব বেশি মাইক্রোস্কোপিক ফিচার তোমার জানা লাগবে এমন না, তিনটা থেকে চারটা ছোট ছোট করে লিখে ফেলো, যেগুলা বেশি কমনলি পরীক্ষায় আসে, এবং ওইগুলা রিভিশন দিতে থাকো, হয়ে যাবে। ভাই, হেমাটোলজির ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের ডিজিজের ফিচার বা ল্যাব ডায়াগনোসিস এগুলো কিভাবে খুব সহজে আত্মস্থ করা যায়? এটা হচ্ছে তোমাকে বেসিক কনসেপশন ক্লিয়ার করতে হবে। এক্ষেত্রে তোমাকে একটু বেশি বেশি পড়তে হবে। তুমি মেন বই পড়ো, বা গাইড আগে পড়ে তারপরে মেন বইটা পড়ো। মেন বই পড়লে তুমি যখন বুঝতে পারবা যে জিনিসগুলা এখান থেকে আসতেছে,
বুঝতে পারলে তুমি নিজেই পারবা। প্রথম দিকে এগুলা একটু ঝামেলা লাগে, বাট তুমি যখন বুঝতেছো যে সাপোজ তোমার কোনো একটা রেড ব্লাড সেলের প্রিকারসার ড্যামেজ হয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, বেশি বেশি এরাইথ্রোপোয়েসিস করতে হবে, অন্যগুলা সমস্যা নাই। অথবা যদি তোমার বোন ম্যারোতে অ্যাপ্লাসিয়া হয়ে যায়, বোন ম্যারোই নষ্ট, তাহলে তো কোনো কিছু তৈরি করতে পারবে না। এভাবে যেটা ডেফিসিয়েন্ট ওই সিরিজের সেলগুলো সাধারণত আসতে থাকে। তুমি এটা বুঝতে পারলেই হয়ে যাবে। তারপরেও আমি বলবো এই হেমাটোলজির ক্ষেত্রেও যে কয়েকটা আমাদের বেশি প্যাচ লাগে কোথায়, বোন ম্যারো ফাইন্ডিং এই তো বেশি প্যাচ লাগে, তাই না? এই বোন ম্যারো ফাইন্ডিং গুলা তুমি লিখে রাখবে একটা জায়গায়, বোন ম্যারো ফাইন্ডিং গুলা পরপর লিখে রাখবা। তারপরে ওইগুলা বুঝে বুঝে লিখবে, এবং এটা মুখস্থ করলে না পারবা না, এটা হচ্ছে তোমাকে বুঝতে হবে। বুঝে বুঝে তারপরে ওটা লিখে ফেলবা, তাইলে আর ভুল হবে না। হ্যাঁ, ভাইভা বোর্ডে যাওয়ার আগে অবশ্যই মাস্ট টু নো এই কোন টপিকস এরকম রয়েছে? মাস্ট টু নো বলতে গেলে হচ্ছে ভাইবা বোর্ডে কি হয়, ভাইবা বোর্ডে তুমি যদি কঠিন কোশ্চেন না পারো তোমাকে ফেল করায় না, বা তোমাকে খারাপ মার্কস দিবে না। যারা খারাপ করে তারা হচ্ছে একদম গ্রস, একদম ইজি, যেটা যেটা না পারলেই নয়, এগুলা না পারার জন্যই খারাপ করে। এক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি আগেই, তুমি নিজেও তো যথেষ্ট বড় হয়েছো, তোমরা তোমরা নিজেই বুঝবা যে বারবার টিচারটা পড়ানোর সময় কোন জিনিসটা বারবার বলছে, আইটেম টার্মে কোন জিনিসগুলা বেশি আস্ক করছে, একদম বেসিক যেগুলা, এগুলা হচ্ছে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারে আগেই তুমি ফার্স্টে ওইগুলা নিজে নিজে 2-3 বার পড়ো, যে ওইগুলা যেন মিস না হয়। যেমন যদি টপিক ওয়াইজ বলা হয় যে কিছু কিছু কার্ডিনাল জিনিস আছে না, যেমন সেল ইনজুরি, সেল ইনজুরি থেকে তুমি যদি সেল ইনজুরির ডেফিনেশনটা না পারো, বা সেল ইনজুরির টাইপস কি কি আছে, নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস, এই একদম কমন জিনিসগুলো যদি তুমি বেসিক ধারণা না না থাকে, তাহলে ঝামেলা হবে। এই ক্ষেত্রে কিছু ছোট ছোট ডেফিনেশনও স্যাররা খুব পছন্দ করে, এবং এগুলার পার্থক্যও জিজ্ঞেস করে। এগুলা হচ্ছে তোমরা ওই মেইনলি আইটেমের সময় টিচাররা যেগুলাতে এমফেসিস দিছে, এবং লেকচারে যেগুলা বলছে, এবং তোমার কাছে যেগুলা মনে হয় যে এটা একদম বেসিক, না পারলেই নয়, এগুলা যেন মিস না হয়, এগুলা ভালো করবো। আমি বলবো যে খুব বেশি ডিটেলস যে আমাকে পড়া লাগবে তা না, তুমি হচ্ছে একদম বেসিক গুলা যেন মিস না হয়, এই প্রিপারেশন নিয়ে ভাইবা পরীক্ষা দিতে হবে। মানে রিটেন বা ভাইবা যেকোনো পরীক্ষাই হোক না কেন, মাঝে মাঝে পরীক্ষার সময় আমাদের থট ব্লক হয়ে যায় বা আমরা প্যানিকড হয়ে যাই। এই ক্ষেত্রে আমাদের তখন কি করা উচিত? থট ব্লক হওয়াটা খুবই স্বাভাবিক। এটার ক্ষেত্রে মেইনলি হচ্ছে আমি যেটা বলবো যে থট ব্লক হওয়ার মেন কারণ যে তোমার প্রিপারেশনটা ঠিক না, এটা তোমার মনে হয় যে আমার প্রিপারেশনটা ঠিক নাই, বা তুমি যদি অনেক বেশি টেন্স থাকো, বা অনেক বেশি তুমি দুশ্চিন্তা করো যে কি হবে না হবে, আমি তো এটা শেষ করতে পারি না, এইগুলা মাথায় আনা যাবে না। এগুলা মাথায় আনলে সাধারণত থট ব্লক হয়। এবং আরেকটা জিনিস, পরীক্ষার আগের রাতে ঠিক মতো ঘুম না হয়। তুমি যদি ঠিক আগের রাতে তোমার পরীক্ষা শেষ হয় নাই, 4টা 5টা পর্যন্ত পড়ছো, 1 ঘন্টাও ঠিক মতো ঘুম হয় নাই, পরের দিন পরীক্ষা দিতে চলে গেছো, এবং সকালে আমরা যেটা কমন মিস্টেক করি যে না খেয়ে যাই টাইমের অভাবে, গ্লুকোজ শর্টেজ থাকে ব্রেনে, এই কারণে থট ব্লকটা বেশি হয়। এই কারণে আমি বলবো যে প্রিভিয়াস নাইটে বেশি প্রেশার না নেওয়া। যতটা পারো আমি যা পারছি এর ভেতর থেকে আমাকে কোশ্চেন করবে, মনকে সান্ত্বনা দেবে যে আমি যা পড়ছি এর ভেতর থেকে আমি পারবো। বেশি রাত করার দরকার নেই, একটা সাউন্ড স্লিপের দরকার। তারপরেও যদি থট ব্লক হয়ে যায়, যে ধরো তোমাকে একটা কোশ্চেন করছে, তোমার মাথায় আসতেছে খুব ইজি কোশ্চেন, তুমি এমন একটা প্রিটেন্ড করবা যে টিচারকে বুঝতে দিবা না যে জিনিসটা তুমি পারো না। তোমাকে এমন ভাবে প্রসিড করতে হবে যে টিচার ভাবে যেন তুমি জিনিসটা পড়ছো, কিন্তু তোমার মনে আসছে। টিচাররাও জানে যে তুমি যদি প্রিপারেশন 100% থাকে, তুমি 50-60% প্রেজেন্ট করতে পারবে। এই ক্ষেত্রে টিচারকে কখনোই বলবা না যে স্যার জিনিসটা আমি পড়ি নাই, এটা কিন্তু কখনোই বলবা না। তুমি না পড়লেও স্যারকে বলবা যে সরি স্যার, আমি এই মুহূর্তে রিমাইন্ড করতে পারছি না। এরকম। আর উল্টাপাল্টা আনসার দিবা না, তুমি যেটা পারো না সেটা রং আনসার দিবা না। টিচারটা যেটা আমার কাছে এতদিন ভাইবা দিয়ে মনে হয়েছে যে না পারলে যতটা বেশি মাইন্ড করে, তার থেকে হচ্ছে তুমি যদি উল্টাপাল্টা বলো, সেক্ষেত্রে টিচারটা খুব মাইন্ড করে। পারো না, ব্যাস সিম্পলি চুপ থাকো, সরি স্যার আমার এটা মনে আসতেছে না, বা আমি মনে করতে পারতেছি না, এভাবে কিছু বলো, বা চুপ থাকো। বা তুমি যদি উল্টাপাল্টা গোজামিল দিয়ে স্যারকে বোঝাইতে যাও, সেটা ঝামেলা হবে। জি ভাইয়া। আপনারা যারা লাইভ দেখছেন তারা চাইলে আমাদের গেস্টকে কিন্তু কমেন্টে প্রশ্ন করতে পারেন। ভাইয়া একটা ভাইভাতে প্রেজেন্টেশনটা আমরা কিভাবে করব? শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অ্যাপ্রোচটা কিরকম হওয়া উচিত? ভাইভাতে আমার কাছে যেটা মনে হয় যে তুমি যে খুব বেশি জানো, টিচারকে এটা বুঝতে দিবা না। টিচার যখন তোমাকে কোশ্চেন করবে, যে তুমি একদম এভারেজ স্টুডেন্টের মতো বলবা, যে একদম যেটা জিজ্ঞেস করছে সেটাই বলবা। যে খুব বেশি মানে, ধরো তোমাকে অ্যানিমিয়া ডেফিনেশন জিজ্ঞেস করলো, তুমি জাস্ট ডেফিনেশনটা বলেই চুপ থাকো।
অত বেশি ক্লাসিফিকেশনে যাওয়ার দরকার নেই বা তোমার নরমাল হিমোগ্লোবিন লেভেলও বলার দরকার নেই। মানে একবারে বেশি কিছু পড়ার দরকার নেই। টিচারই তোমাকে কোশ্চেন করে করে বের করে নিবে। এমন ভাবে প্রসিড করবা যে ধরো তুমি একটা ইনফরমেশন, একটা টপিক সম্পর্কে ধরো ৩টা লাইন তুমি জানো। তোমার মানে অ্যাপ্রোচটা এমন হবে যে টিচার তোমাকে ৩টা কোশ্চেন করে ৩টা আনসার পাবে। তুমি যদি একবারেই ৩টা আনসার বলে দাও, সেক্ষেত্রে টিচার তোমাকে সেকেন্ড আর একটা কোশ্চেন করবে, সেটা তুমি পারবা না। এই ক্ষেত্রে নিজের ভেতরে চাপাই রাখবে, যাতে টিচার আস্তে আস্তে তোমাকে কোশ্চেন করে করে জিনিসগুলো বের করতে পারে। এরকম ভাবে অ্যাপ্রোচ করবা। আর হচ্ছে বলার আগে তুমি যে টিচার বলছে সাথে সাথে তোমাকে আনসার দিতে হবে এমন না। তুমি বলার মানে টিচারের কোশ্চেনটা শুনো, শুনে বুঝো, মনে মনে ভাবো যে আমি এটা বলবো, তারপরে বলো, সমস্যা নেই। একটু ওয়েট করলে, মানে একটু দেরি করলে ওই ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না। বাট তাড়াহুড়ো করে যদি উল্টাপাল্টা বলে ফেলো বা একটা গ্রস মিস্টেক করে ফেলো, সেই ক্ষেত্রে আবার টিচাররা অনেকে মানে খুব মাইন্ড করতে পারে। ভাই তখন আমরা এখন তাহলে কার্ড ভিত্তিক কিছু টপিকস আলোচনা করি যে কোন, কোন টপিকসে কোন বিষয়গুলো অবশ্যই পড়তে হবে রিটেন বা ভাইবার জন্য। আচ্ছা, ভাইয়া জেনারেল প্যাথোলজি থেকে আমরা শুরু করি। সেল ইনজুরিতে আমাদের কোন, কোন টপিকস গুলো অবশ্যই পড়তে হবে রিটেন এবং ভাইবার জন্য? জেনারেল প্যাথোলজির কথা আমি বলবো কি, প্যাথোলজি পরীক্ষা বলতে এই 70% ধরো তোমার জেনারেল প্যাথোলজি। জেনারেল প্যাথোলজিটা স্যাররা খুবই ভাইটাল মনে করে, এবং এইখানে যদি তুমি একটু হেরফের করো বা ঠিক মতো বলতে না পারো বা গ্রস মিস্টেক করো, এটা স্যাররা খুবই মাইন্ড করে। এই কারণে জেনারেল প্যাথোলজির যে টপিক গুলো আছে, সেগুলো খুবই ভালোভাবে তোমাকে পড়তে হবে। সেল ইনজুরির কথা যদি বলো, সেল ইনজুরি থেকে সেল ইনজুরির একটা ডেফিনেশন আছে, বেশ বড় সড়ো একটা ডেফিনেশন, কিন্তু টিচারটা জিজ্ঞেস করে। এটা তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। তুমি মনে রাখার জন্য হয়তো বা কিছু কিছু ফ্র্যাগমেন্ট করে নিতে পারো, ছোট ছোট ফ্র্যাগমেন্ট করে করে মনে রাখতে পারো। ডেফিনেশনটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। দেন হচ্ছে সেল ইনজুরি ডেফিনেশন বলার পরে তোমাকে কিছু কজ জিজ্ঞেস করতেই পারে যে কি কি কারণে একটা সেলে ইনজুরি হচ্ছে, কজ গুলা একটু মাথায় রাখবা। তারপরে সেল ইনজুরি টাইপস, এই যে রবিনসে একটা ফ্লো চার্ট আছে, ওই ফ্লো চার্টটা হচ্ছে খুব মাথায় সুন্দরভাবে ঢুকাই নিও। ওইখান থেকে স্যাররা বিভিন্ন ভাবে ঘোরাই ফিরাই কোশ্চেন করতে পারে। যেমন রিভার্সেবল ইরিভার্সেবল ইনজুরি আছে, দেন নেক্রোসিস অ্যাপোপ্টোসিস, এগুলো আছে। এখন টিচার তোমাকে ডিরেক্টলি জিজ্ঞেস নাও করতে পারে যে আচ্ছা বলো তো সেল ইনজুরি কয় ধরনের, এরকম নাও করতে পারে। তোমাকে বলতে পারে আচ্ছা বলো তো একটা সেলে যদি ইনজুরিয়াস স্টিমুলাই পায়, তাহলে সেলে কি কি কনসিকুয়েন্স হবে। ফ্লো চার্টে চলে যাও, তুমি ভেবে ভেবে বলো যে ফার্স্টে কি করবে, একটা সেল অ্যাডাপ্ট করার চেষ্টা করবে, অ্যাডাপ্টেশন না হইতে পারলে তখন কি হবে, ইরিভার্সেবল ইনজুরি হবে। এখন ইরিভার্সেবল ইনজুরি স্যাররা তোমার কোশ্চেনের লেজ ধরে ধরে তোমাকে আগাবে। তারপরে স্যার জিজ্ঞেস করবে আচ্ছা বলো তো ইরিভার্সেবল ইনজুরি কি কি আছে, তখন বললা নেক্রোসিস অ্যাপোপ্টোসিস। তখন হচ্ছে নেক্রোসিস এর ভেতরে যাবে, অ্যাপোপ্টোসিস এর ভেতরে যাবে। এবং নেক্রোসিস অ্যাপোপ্টোসিস এই টপিক দুইটা হচ্ছে খুবই ভাইটাল আমাদের জেনারেল সেল ইনজুরি। নেক্রোসিস অ্যাপোপ্টোসিসে সবকিছু তোমাকে জানতে হবে, রবিনসে যা যা আছে খুব সুন্দরভাবে পড়ে ফেলতে হবে। বিশেষ করে নেক্রোসিসের যে মরফোলজিক্যাল চেঞ্জ গুলা হয়, যে নিউক্লিয়ার চেঞ্জ কি কি হয়, তারপর সাইটোপ্লাজমিক চেঞ্জ কি কি হয়, দেন তোমার টাইপস, নেক্রোসিসের যে বিভিন্ন টাইপস আছে না, কোয়াগুলেটিভ নেক্রোসিস, লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস, আরো বিভিন্ন টাইপস আছে। প্রত্যেকটা টাইপস এর এক্সাম্পল এটা স্যাররা ফ্রিকোয়েন্টলি আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে যে বলতো আচ্ছা বলতো একটা ফিব্রিনয়েড নেক্রোসিস এর একটা এক্সাম্পল দাও বা ক্যাজিয়াস নেক্রোসিস এর একটা এক্সাম্পল দাও। এই এক্সাম্পল গুলা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবং কোয়াগুলেটিভ নেক্রোসিস এর একটা এক্সেপশন অবশ্য তোমরা সবাই জানো, এটা ফ্রিকোয়েন্টলি আস্ক করে যে আমরা জানি যে সলিড অর্গান গুলাতে কি হয়, কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়, তার একটা এক্সেপশন বলো বলবা। দেন তারপরে হচ্ছে ওই নেক্রোসিস থেকে তোমার গ্যাংগ্রিনে যাবে স্যাররা। গ্যাংগ্রিনটা স্যারদের পছন্দের টপিক, এখান থেকে ড্রাই গ্যাংগ্রিন এবং ময়েস গ্যাংগ্রিনের পার্থক্যটা পড়বা। দেন হচ্ছে আমাদের অ্যাপোপ্টোসিসে যদি যাও, অ্যাপোপ্টোসিস থেকে খুব একটা বেশি ভাইবাতে জিজ্ঞেস করে না। এখানে রিটেনেও যেটা আসে ওইটাই সাধারণত ভাইবাতে জিজ্ঞেস করে যে অ্যাপোপ্টোসিসকে কেন প্রোগ্রামড সেল ডেড বলা হয়, এটা একটু বুঝাই স্যারদেরকে বলতে হবে। এবং আরো যদি বেশি ভালো পারো তখন অ্যাপোপ্টোসিসের জন্য কি কি জেনেটিক ফ্যাক্টর বা জিন তাই আছে, এগুলো একটু জাস্ট নামগুলো জেনে যাইতে পারো। দেন হচ্ছে আমাদের এই সেল ইনজুরির একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা মিস করবা না রিটেন এবং ভাইবা সবকিছুর জন্য। এটা হচ্ছে আমাদের ফ্রি রেডিক্যাল ইনজুরি। ফ্রি রেডিক্যাল ইনজুরিটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে পড়ে যাবে, একদম ডিটেলস পড়ে যাবে ফ্রি রেডিক্যাল ইনজুরি। এবং সবকিছু যদি তুমি খুব ভালোভাবে বলতে পারো, সেক্ষেত্রে স্যাররা তোমাকে ধরবে ইসকেমিয়া রিপারফিউশন সিনড্রোম, অনেক সময় শর্ট নোটেও আসে, এটা একটু পড়ে যায়, ইসকেমিয়া রিপারফিউশন সিনড্রোম। মোটামুটি সেল ইনজুরি থেকে এগুলা পড়লেই হয়। ভাই ইতিমধ্যে আমরা কিছু কোয়েশ্চেন পেয়েছি। আপনাকে শোনাচ্ছি। ভাইয়া এখন আমাদের প্রফের জন্য ২ মাস সময় আছে। এই সময় আমাদের আসলে ঠিক কিভাবে প্রিপারেশনটা গোছানো উচিত? কোয়েশ্চেনটা করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজের লাজুক।
আচ্ছা, আমার মেডিকেলের। আচ্ছা, জি এক্ষেত্রে আমি ভাইয়া। বলবো 2 মাস টাইম তোমাকে শুধুমাত্র প্যাথোলজি পড়লে তো হবে না, 3টা সাবজেক্টই পড়তে হবে। টাইম এক্ষেত্রে খুবই কম। আমি এখন বলবো যে তুমি আপাতত রিটেনের প্রিপারেশনটা শুরু করো। রিটেনের জন্য তুমি প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক দেখো। প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকের লাস্ট 5 বছরের কোশ্চেন গুলা সলভ করা শুরু করো। যে তুমি ধরো 40 দিন টাইম যদি তুমি হাতে রাখো, সেক্ষেত্রে তুমি ধরো 15 দিন পড়লে আমি 15 দিন প্যাথোলজি পড়বো, 15 দিন মাইক্রো বায়োলজি পড়বো, 15 দিন ফার্মাকোলজি পড়বো। এই 15 দিনের ভেতরে তুমি ধরো রিটেনের জন্য ফার্স্টে এই চ্যাপ্টার ওয়াইজ যে লাস্ট প্রিভিয়াস সালের কোশ্চেন গুলা খুব ভালো করে পড়ে ফেলবে। এক্ষেত্রে তোমার ওরালও কিছুটা কাভার করবে। এবং আমি বলবো কি, যেহেতু একটু টাইম আছে, তুমি এই রিটেনটা যখন একটা চ্যাপ্টার ওয়াইজ পড়তেছো, ফার্স্টে রিটেনের কোশ্চেন গুলা ভালো করে পড়ে চ্যাপ্টারটা একবার গ্রসলি রিডিং দাও। সেক্ষেত্রে তোমার খুঁটিনাটি যে ছোটখাটো জিনিস সেগুলো মাথায় চলে আসবে এবং ওরালের জন্য হেল্প হবে। এইভাবে তুমি হচ্ছে মোটামুটি গোছায় রাখো যে এই কোশ্চেন গুলা আমি পড়বো। একবার, দুইবার, তিনবার করে রিভিশন দিয়ে রাখো এবং পরীক্ষার আগে জাস্ট একবার করে পড়লেই যাতে মনে থাকে, এরকম প্রিপারেশন নিয়ে যাও। টাইমটা হ্যাঁ, ক্যালকুলেট করে ফেলো। জি ভাইয়া। হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন ছিল। মেক্সিমামই আমরা এই ৮ মাস রেগুলারলি পড়িনি। একটা গ্যাপ হয়ে গেছে। এই স্বল্প সময়ে এটা কাটিয়ে উঠতে আমরা কি স্টেপ নিতে পারি? এটা একটা আসলে ভাইটাল জিনিস। 8 মাস পরে আবার পড়ালেখা শুরু করতে গেলে মনে হয় যে আমি আবার প্রথম থেকে শুরু করতেছি, কিছুই পারা যায় না। বাট আমার মনে হয় শুরু করো, শুরু করে দাও। শুরু করলে আস্তে আস্তে মনে পড়বে, সমস্যা নাই। এখন আমি বলবো যে খুব ডিটেলস পড়ার দরকার নাই, কারণ টাইম যেহেতু কম। তোমার যে টপিক গুলা খুব ক্রিটিক্যাল, খুব ফ্রিকুয়েন্টলি আস্ক করে না, বা খুব ভালো মার্কস দেওয়ার জন্য আস্ক করে, এগুলা কে আপাতত করে যাইতে পারো। তুমি আগে হচ্ছে একদম বেসিক যেগুলা না জানলেই না, এগুলা পড়লে তোমার কি হবে, একটা সেলফ কনফিডেন্স গ্রো করবে। না, এই টপিক থেকে তো আমি এই জিনিসগুলা জানি, এগুলা পড়লে পারলে তো অ্যাটলিস্ট আমাকে খারাপ মার্কস দিবে না। ভালো মার্কসের ব্যাপার তারপরে আমি আসবো। তুমি যাতে পরীক্ষাটা মোটামুটি তুমি পার করে আসতে পারো, এরকম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গ্রস জিনিসগুলো আগে পড়ে ফেলো। এতে বেশি একটা টাইম লাগবে না, গ্রস জিনিস পড়তে তো খুব বেশি টাইম লাগে না। তুমি যেমন ধরো নিউপ্লাসিয়া পড়তেছো, সেখান থেকে নিউপ্লাসিয়া যে ছোটখাটো ডেফিনেশন গুলা আছে, যে টিউমার গুলার নাম আছে, এগুলা পড়ে ফেললেই তো মোটামুটি হয়ে গেল। কিন্তু তুমি যদি ওই ভেতরে যাইতে চাও যে টিউমার অ্যানজিওজেনেসিস কিভাবে হয়, তার মেকানিজম, এগুলা পড়তে গেলে তো তোমার নিজেরই ডিপ্রেশন লাগবে। আমি বলবো কি, আগে হচ্ছে একদম যেগুলা না জানলেই নয় সেগুলা পড়ে ফেলো, তাহলে তোমার একটা সেলফ কনফিডেন্স গ্রো করবে। না, আমি তো চ্যাপ্টারটা মোটামুটি পড়ছি, ওইগুলা পড়ার পরে যদি তোমার হাতে টাইম থাকে তখন আরো ভালো করে পড়ো, সমস্যা নেই। But প্রথমেই হচ্ছে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের গস গুলা কাজ করে যাও, তাহলে একটা সেলফ কনফিডেন্স গ্রো করবে। আর এখন বলবো আপাতত রিটেনের জন্য ভালো প্রিপারেশন নেওয়া শুরু করো, কারণ রিটেন এক্সামটা যদি তোমার ভালো হয়, ওরালটা তোমার মানে সেলফ কনফিডেন্সের জন্যই ভালো। কিন্তু রিটেনটা যদি একটু খারাপ হয়, সাধারণত দেখা যায় যে পরের এক্সাম গুলা টেনশনের কারণেই খারাপ হয়ে যায়। এই কারণে আপাতত রিটেনের জন্য খুব ভালো করে prepare। জি ভাই, আরেকটা কোয়েশ্চেন নিচ্ছি। ভাইয়া, সিস্টেমিক প্যাথোলজির ক্ষেত্রে মরফোলজি গুলো কিভাবে মনে রাখতেন আপনি? মরফোলজি বলতে, এই মরফোলজি গুলা খুব ফ্রিকুয়েন্টলি আসে। মনে রাখার জন্য আমি যেটা করতাম যে, যেগুলা খুব কমনলি আসে মরফোলজি গুলা না তোমার ওরালে খুব বেশি আস্ক করে না, এটা রিটেনের জন্য বেশি লাগে। এই ক্ষেত্রে রিটেনে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো ফ্রিকোয়েন্টলি আসছে, আমি বিভিন্ন বই থেকে, লেকচার থেকে জাস্ট জিস্ট করে নোট করে রাখছিলাম। ওইগুলাই জাস্ট আমি রিটেনের আগে বারবার পড়ে গেলে আমার খুব একটা সমস্যা হয় না, কারণ একটা জিনিস তুমি যদি গোছায় রাখো ওটা তোমার মেমোরাইজ থাকে। এক্ষেত্রে আমি বলবো যে যেগুলো ফ্রিকোয়েন্টলি আসে তুমি গোছায় ফেলো, অল্প অল্প করে, যে খুব বেশি লেখা লাগবে 3 থেকে 4টা পয়েন্ট করে পড়লে। জি ভাইয়া, তাহলে আমরা আবার ফিরে আসি কার্ডভিত্তিক টপিকস আলোচনায়। এরপরে যদি আমরা ইনফ্লামেশন সম্পর্কে বলতেন যে এটা সম্পর্কে আমাদের কি জানতে হবে? কি পড়া উচিত? ইনফ্লামেশন হচ্ছে, আমি বলতে গেলে তোমার এই সে সব থেকে ভাইটাল টপিক হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন থেকে স্যাররা খুব বেশি কোশ্চেন আস্ক করে। এক্ষেত্রে ইনফ্লামেশনের ডেফিনেশন, এই সবগুলাতে আমি বলবো কি, অনেকগুলা ডেফিনেশন তোমার সামনে আসবে এবং সবগুলা ডেফিনেশনই তোমাকে মোটামুটি ভাবে বলতে হবে। ডেফিনেশন গুলা যারা ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করে, এখান থেকে তুমি ইনফ্লামেশনের ডেফিনেশনটা পড়বা। ইনফ্লামেশনের টাইপ, যে অ্যাকিউট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন, এদের পার্থক্য কি, অ্যাকিউট ইনফ্লামেশনের যে কার্ডিনাল ফিচার্স গুলো আছে, যে রুবো, ডলর, ক্যালোর, টিউমার, ফাংশিওলেসা, এগুলার হচ্ছে প্যাথোজেনেসিসটা 2-1 লাইনে পড়ে রাখবা, যে রুবোট কেন হচ্ছে, বা একটা সোয়েলিং কেন হচ্ছে, এখানে কোন কোন মিডিয়েটর গুলা দেয়, এগুলো একটু পড়ে ফেলবা। দেন হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশনের ফেট, এটা পরীক্ষাতেও আসতে, মানে রিটেনেও আসে, আহ, তোমার ওরালেও আস্ক করে যে অ্যাকিউট ইনফ্লামেশনের কি কি ফেট হইতে পারে, এগুলা নিয়ে একটু ছোটখাটো জিনিস জিজ্ঞেস করে। দেন ইনফ্লামেটরি সেল, ইনফ্লামেটরি সেল গুলা হচ্ছে তাদের খুব হট টপিক। ইনফ্লামেটরি সেল কি কি আছে, এদের কোনটা কখন আসে,
কোনটার বৈশিষ্ট্য কি, এই সেলগুলা ডিটেলস খুব ভালো করে পড়বা। দেন ইনফ্লামেটরি মেডিয়েটরস, এখানে দেখবা যে রবিনসে বেশ কিছু চার্ট আছে, এই চার্ট গুলা পড়ে ফেলবা রবিনস থেকে। ইনফ্লামেটরি মেডিয়েটরস কি কি আছে, কোনটার কাজ কি। এখান থেকে টিচাররা হচ্ছে বিভিন্ন ভাবে কোশ্চেন গুলা তোমাকে যাচাই করতে পারে, যে তোমাকে ডিরেক্টলি নাও বলতে পারে আচ্ছা বলো তো ইন্টারলিউকিন 1 এর কাজ কি বা নাইট্রিক অক্সাইডের কাজ কি, এভাবে না বলে তোমাকে অনেক সময় বলে যে আচ্ছা বলো তো ভ্যাসোডাইলেশন কারা করে, ভ্যাসোকনস্ট্রিকশন কারা করে, ভাস্কুলার পারমিবিলিটি কারা বাড়ায়। এরকম ভাবে তোমাকে ওই চার্টটা খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে, ইনফ্লামেটরি মেডিয়েটর চার্টটা। দেন হচ্ছে ইনফ্লামেশনের ইভেন্ট, ভাস্কুলার ইভেন্ট, সেলুলার ইভেন্ট। এটা হচ্ছে খুবই প্রিয় টপিক স্যারদের, রিটেনে তো আসেই। রিটেনে আসলে এটা তো যেহেতু অনেক ভাস্ট, তুমি এত লিখে টাইম পাবা না। আমি বলবো তুমি যদি এই ডায়াগ্রামটা ড্র করতে পারো সেটা খুবই ভালো, এবং ডায়াগ্রাম ড্র করে জাস্ট তুমি পয়েন্ট গুলোর নাম লিখে দেবে। রিটেনে বেশি ডেসক্রাইব করার দরকার নেই, কিন্তু ভাইভাতে তোমাকে এটা বুঝে বুঝে স্যারকে বোঝাই দিতে হবে। এবং এখানে দেখবা যে কিছু কিছু ছোট ছোট ডেফিনেশন আসে যে ডাব্লিউবিসির কাহিনী নিয়ে, যেমন ওই ডায়াবেটিস কি, কেমোডাইসিস কি, এ ধরনের কিছু ছোট ছোট জিনিসগুলো আছে, এগুলা তোমাকে বেশ ভালোভাবে আত্মস্থ করতে হবে। এগুলা মিস করলে স্যাররা একটু বেশি মাইন্ড করে। তারপরে তুমি আসতে পারো যে ক্রনিক ইনফ্লামেশনে গেলে এখান থেকে টিচারদের প্রিয় টপিক হচ্ছে গ্রানুলোমা। তোমাকে কিছু জিজ্ঞেস না করলেও গ্রানুলোমা সম্পর্কে জিজ্ঞেস করবে, কারণ আমাদের দেশে তো টিউবারকুলোসিস খুব কমন, এই কারণে গ্রানুলোমাটা হচ্ছে টিচাররা খুব ভালোভাবে জিজ্ঞেস করে। এই গ্রানুলোমা কি, গ্রানুলোমার টাইপ কি, প্যাথোজেনেসিস কি, টিবির ফাইন্ডিংটা, টিবিতে কি পাওয়া যায়, তারপরে ওই যে গ্রানুলোমার পার্থক্য ছিল ফরেন বডি গ্রানুলোমা, উম, এগুলা একটু ভালো করে পড়বা। গ্রানুলোমাটা খুব ভালো করে পড়বা। আর একটা জিনিস হচ্ছে জায়ান্ট সেল। এই জায়ান্ট সেলের নাম বিভিন্ন জায়গায়, তুমি সিস্টেমিক প্যাথোলজির ভেতরেও ধরো একটা হঠাৎ করে জায়ান্ট সেল চলে আসলো, তখন তুই জিজ্ঞেস করবে আচ্ছা আর কি কি জায়ান্ট সেল আছে বলো তো, ফিজিওলজিক্যাল জায়ান্ট সেল কি কি আছে, প্যাথোলজিক্যাল জায়ান্ট সেল কি কি আছে, কোথায় কোথায় পাওয়া যায়, এই জিনিসগুলো একটু ভালো করে পড়বে। আর এই চ্যাপ্টারটা মিস যাবে না, তুমি টাইম পাইলে ইনফরমেশন চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে ফেলো। জি ভাইয়া। এরপর আমরা আলোচনা করি যে সেলুলার অ্যাডাপ্টেশন নিয়ে। অ্যাডাপ্টেশনটা আমার কাছে মনে হয় যে প্যাথোলজির সব থেকে মানে সহজ এবং ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এটা সবাই কম বেশি খুব ভালোভাবেই পারে। অ্যাডাপ্টেশনটা টিচারদেরও প্রিয়, এবং যেহেতু জিনিসটা সহজ, সহজ বলতে একটা অসুবিধা কি, সহজ বলার কারণে আমাদের খুব ভালো লাগে, আমার মনে হয় যে এটা আমরা খুব ভালোভাবে পারবো। অনেক সময় আমরা প্রিপারেশন নিয়ে যাই না। আর প্রিপারেশনটা না নিয়ে গেলে কি হয়, হঠাৎ করে ভাইবা বোর্ডে তুমি দেখা যায় কি ছোট ছোট জিনিসগুলা বলতে পারতেছো না। এবং এইগুলো যদি তুমি কোনো কারণে মিস করো, টিচাররা খুবই মাইন্ড করে, ইভেন তোমাকে খুব খারাপ মার্কস দিতে পারে। তুমি যদি হঠাৎ করে ধরো হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া উল্টাপাল্টা বলে ফেললা, তুমি কিন্তু জানো, আর ভাইবা বোর্ডে তুমি যদি উল্টাপাল্টা করে ফেলো, তখন টিচার কিন্তু তোমাকে মাফ করবে না, খুব খারাপ মার্কস। এই কারণে আমি বলবো যে অ্যাডাপ্টেশনে যে ছোট ছোট জিনিসগুলো আছে তুমি নিজে তো বুঝোই, এবং আরেকবার ভালো করে পড়ে যাও। যে ছোট ছোট যে ডেফিনেশন গুলো আছে, অ্যাট্রোপি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, এইগুলা কি মানে টাইপস কি, এগুলো খুব ভালো করে পড়ে যাবে, এক্সাম্পল সহ পড়ে যাবে। আর এখান থেকে একটা কথা বলবো, মেটাপ্লাসিয়া, এটা হচ্ছে স্যারদের খুবই প্রিয় টপিক। মেটাপ্লাসিয়া, এখানে স্যাররা যাবে। মেটাপ্লাসিয়াটা এর ভেতরে সব থেকে ভালো করে পড়বা, মেটাপ্লাসিয়া কি জিনিস, এখানে কি কি হয়, টাইপ কি কি আছে। এবং ওই যে একটা কোশ্চেন রিটেনেও ফ্রিকুয়েন্টলি আসতে দেখা যায় যে মেটাপ্লাসিয়াকে কেন ডাবল এজ সোর্ড বলা হয়, এই জিনিসটা একটু পড়বা এবং স্যারকে বুঝাই দিতে পারো যেন, এমন ভাবে প্রিপারেশনটা নিবে। তারপরে এখান থেকে কিছু শর্ট নোট আসে, ভাইবাতেও জিজ্ঞেস করে বেরেট এসোফেগাস কি, দেন এটাকে কেন টিউমারের বেড বলা হয়, এখান থেকে যে টিউমার মানে নিউপ্লাসিয়া হওয়ার একটা চান্স থাকে, সেটাকে একটু ডিসক্রাইব করবা, মানে ডিসক্রাইব করা শিখবা। আর হচ্ছে বলবো এখান থেকে ও মেটাপ্লাসিয়া ধরলে তোমাকে হঠাৎ করে স্যার আরো কিছু সিমিলার টার্ম আছে, এগুলো জিজ্ঞেস করলে হঠাৎ করে মাথায় নাও আসতে পারে। এই কারণে তুমি আগে থেকে প্রিপেয়ার হয়ে যাবা যে এটা আসলে আমাকে এই ধরনের জিজ্ঞেস করতে পারে, যেমন মেটাপ্লাসিয়া কি, ডিসপ্লাসিয়া কি, অ্যানাপ্লাসিয়া কি, এগুলো যেন তোমার মাথায় থেকে হঠাৎ করে জিজ্ঞেস করলে যেন থট ব্লক না হয়, এগুলা একটু খেয়াল করবে। জি ভাইয়া। তাহলে এরপর আমরা রিপেয়ার এবং হিলিং থেকে কি কি পড়তে পারি? রিপেয়ার হিলিংটা টিচাররা খুব একটা বেশি যায় না, এখান থেকে রিটেনে দু একটা কোশ্চেন আসে, ওরালি খুব একটা বেশি জিজ্ঞেস করে না। করলেও কি রিপেয়ার হিলিং কি জিনিস, ডেফিনেশন কি, রিপেয়ার এবং হিলিং এর পার্থক্য কি, এটা স্যারকে একটু বুঝাই দিবা। মানে রিপেয়ার রিজেনারেশন এদের পার্থক্যটা কি। আর হচ্ছে এখানে ওই যে আমাদের যে বেসিক সেল টাইপ আছে না, এটা স্যাররা জিজ্ঞেস করে যে বেসিক যে তিনটা সেল টাইপ আছে, ল্যাবেল সেল, স্টেবল সেল, পার্মানেন্ট সেল, কোনটার কি এক্সাম্পল কি, কোনটার বৈশিষ্ট্য কি, এগুলা জিজ্ঞেস করে। আর হচ্ছে এখান থেকে ওই যে গ্রানুলেশন, গ্রানুলেশন টিস্যুটা একটু ভালো করে পড়বা।
উম আর রিটেন এ যে একটা কোয়েশ্চেন আসে না, wound healing এর জন্য কি, কি ফ্যাক্টর দায়ী? এটা একটু ওকে আরেকটা ভাইয়া। জিনিস এখান থেকে জিজ্ঞেস করে তোমাকে হচ্ছে কিলয়েড আর হাইপারট্রফিক স্কার এদের পার্থক্য। আচ্ছা। ভাইয়া এরপর আমরা হচ্ছে ইডি মানে কি পড়বো? ইডেমা এটা তো তোমার হিমোডাইনামিক ওই চ্যাপ্টারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। হিমোডাইনামিক যে এখানে ইডেমা থেকে যারা ইডেমার একটা ছোট্ট ডেফিনেশন আছে কিন্তু জিজ্ঞেস করে। তারপরে ইডেমার যে কজ রবিসের যে একটা চার্ট আছে ওই চার্টটা হুবহু তোমাকে বলতে হবে। তারপরে এখান থেকে তোমাকে চলে যাবে এক্সুডেটিভ ট্রান্সুডেটিভ এর পার্থক্য কি, এক্সুডেটিভ ট্রান্সুডেটিভ এর ডিটেলসই ধরবে ধরো। এখান থেকে তোমার ওই যে একটা রেশিও আছে ওটাও খুব ভালো পারলে ধরে, যে স্যাগ, ওটা একটু পড়ে যাইতে পারো, অনেক ভালো পারলে ওটা জিজ্ঞেস করে। তারপরে এই বিভিন্ন ডিজিজে যে আমাদের এই ইডেমা হওয়ার মেকানিজমটা কি এটা জিজ্ঞেস করে। সাধারণত তিনটা ডিজিজে আমি ফ্রিকোয়েন্টলি আস্ক করতে দেখছি, যে হার্ট ফেলিওর বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, লিভার সিরোসিস, আর হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। এখানে কি মেকানিজমে হচ্ছে ইডেমাটা হচ্ছে, কোনটা কিসের জন্য হচ্ছে, কোনটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ার জন্য হচ্ছে, কোনটা হচ্ছে আমাদের কলোয়েডাল অসমোটিক প্রেশার কমার জন্য হচ্ছে। এগুলো একটু স্যারকে বোঝাই বলতে হয়। এটা মেনলি স্যারা দেখে তুমি বুঝে পড়ছো নাকি মুখস্থ করছো, স্যারকে বোঝাই দিও। এটা একটু কনসেপশন ক্লিয়ার করো। জি ভাইয়া। এরপরে মোস্ট ইম্পোর্টেন্ট একটা টপিক নিওপ্লাসিয়া। এটা নিয়ে নিওপ্লাসিয়া, যদি আপনি বলতেন। প্যাথোলজি মানেই হচ্ছে নিওপ্লাসিয়া। নিওপ্লাসিয়া না পারলে তোমাকে টিচাররা মাফ করবে না। এই কারণে আমি বলবো নিওপ্লাসিয়া থেকে তুমি যা যা পারো সব পড়ে যাও, ওরালের জন্য কোনো মাপ নাই। নিওপ্লাসিয়া একটা খুব বড় ডেফিনেশন আছে, সেটা তোমাকে মুখস্থ করতে হবে। ডেফিনেশনটা বড় হইলেও সহজ আছে, মনে রাখা যায়, পার্ট পার্ট করে মনে রাখবা। তারপরে হচ্ছে নিওপ্লাসিয়ার ক্লাসিফিকেশনের যে রবিন্স একটা সুন্দর বেশ বড়সড় একটা চার্ট আছে প্রত্যেকটার, মানে সেল টাইপ বা টিস্যু ওয়াইজ, যে বেনাইন নিওপ্লাজমের নাম কি, ম্যালিগনেন্ট নিওপ্লাজমের নাম কি, ওটা খুব ভালো করে মুখস্থ করবা। দেন হচ্ছে এখান থেকে তোমাকে সিস্টেমিক প্যাথোলজির ভেতরে ঢুকে যাইতে পারে, যে বিভিন্ন অর্গান ওয়াইজ বলতে পারে, যাচ্ছে বলো তো লিভারের বিনাইন কিছু নিওপ্লাজমের নাম বলো, ম্যালিগনেন্ট কিছু নিওপ্লাজমের নাম বলো, এরকম। মানে এখান থেকে তুমি ওই যে আগে যে চার্টটা করতে বলছিলাম না, যে বিভিন্ন অর্গান ওয়াইজ, এটা নিওপ্লাসের সাথেই তুমি করে ফেলবে, যেটা তোমাকে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করবে। তারপরে এখান থেকে প্রচুর পরিমাণে ছোট ছোট ডেফিনেশন আছে, সবগুলো তোমাকে মনে রাখতে হবে। তারপরে এখান থেকে আরো কি আসে, যে কার্সিনোমাটা স্যাররা শুনতে চাই, আমরা অনেক সময় মনে আসে না যে কার্সিনোমা কি জিনিস, মনে হয় যে আচ্ছা নিওপ্লাসিয়া কার্সিনোমা মনে হয় একই জিনিস। অনেক সময় পরীক্ষায় মনে হয়, ক্ষেত্রে একটু আগে থেকে মাইন্ড সেট করে যাবা। তারপরে এখান থেকে প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন, বিভিন্ন অর্গানের যে প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন, একদম মাথা থেকে পা পর্যন্ত, মানে উপর থেকে সিরিয়াল ওয়াইজ মনে রাখবা। কিন্তু একটা বেশি দরকার নাই, তুমি তিন চারটা করে মনে রাখো প্রি ম্যালিগনেন্ট কন্ডিশনের নাম। তারপরে হচ্ছে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এটা তোমার সিস্টেমিক প্যাথোলজি ভাইবা, মানে সিস্টেমিক প্যাথোলজি বোর্ড থেকেও তোমাকে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমে চলে আসতে পারে। ইভেন আমার নিজের ক্ষেত্রে এরকম হয়েছিল, যে কোন একটা টপিক যেন ধরছিল আমাকে এই সিস্টেমিক প্যাথোলজির, ওইখান থেকে চলে আসছিল, আচ্ছা বলো তো প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম তাহলে কি কি, কিছু নাম বলো। এরকম প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের নামগুলো মনে রাখবা। দেন হচ্ছে লোকালি ম্যালিগনেন্ট টিউমারের কিছু নাম, লোকালি ম্যালিগনেন্ট টিউমার আছে, এই নামগুলো জিজ্ঞেস করে। দেন হচ্ছে এখান থেকে টিউমার মার্কার, টিউমার মার্কারটা একটা স্যারদের প্রিয় টপিক, টিউমার মার্কারের নাম এবং টিউমার মার্কারের ইম্পর্টেন্স। টিউমার মার্কার কিন্তু আমরা কখনোই ডায়াগনস্টিক না, মানে ডায়াগনোসিসের জন্য টিউমার মার্কার আমাদের খুব একটা বেশি হেল্প করে না। এটা মেনলি আমাদের প্রগনোসিস, একটা ডিজিজ প্রগনোসিস বা আমাদের ড্রাগ রেসপন্সটা কিভাবে করতেছে ট্রিটমেন্ট, এটা দেখার জন্য টিউমার মার্কারটা করা হয়। এই জিনিসটা স্যাররা পরীক্ষায় তোমাকে ঘুরাই ফিরাই জিজ্ঞেস করতে পারে, এটা মাথায় রাখবে। দেন হচ্ছে আমাদের এই যে নিওপ্লাসিয়া ডায়াগনোসিসের যে বিভিন্ন টেস্ট গুলা আছে, এগুলা থেকে স্যাররা ডিটেলসে যায়, যে যেমন এফএনএসি, বায়োপসি, হিস্টোপ্যাথোলজি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, তারপরে সাইটোলজি, এইগুলা একটু তোমাকে ডিটেলস জানতে হবে। তুমি যখনই, মানে কোশ্চেন তো করবেই, কিন্তু যখনই একটু ভালো পড়া শুরু করবা তখনই ডিপে যাবে। যেমন সাইটোলজির ভেতরে তোমাকে আরো কি কি সাইটোলজি আছে না, যে ব্রাশ সাইটোলজি, এক্সফোলিয়েটিভ সাইটোলজি, কোনটা কোথা থেকে নেওয়া হয়, কিভাবে নেওয়া হয়। তারপরে হচ্ছে বায়োপসি, বায়োপসিটা হচ্ছে, এটা আমরা একটা কমন মিস্টেক করি, যে বায়োপসি কিন্তু কে করে, বায়োপসি কিন্তু মানে প্যাথোলজিস্ট করে না, বায়োপসি কিন্তু করে সার্জন। বায়োপসি মানে কি, একটা টিস্যু কেটে নেয়, এটা হচ্ছে বায়োপসি। আমরা অনেক সময় এই প্যাথোলজিতে পড়তে পড়তে মনে হয় যে বায়োপসিটা মনে হয় প্যাথোলজিস্ট করে, এটা তোমাকে হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা বলো তো বায়োপসি কে করে, তুমি বললা যে প্যাথোলজি পরীক্ষা দিতে গেছো, যে স্যার প্যাথোলজিস্ট করে।
এটা বললে কিন্তু মানে স্যার খুব মাইন্ড করে। এটা একটু মাথায় রাখতে হবে যে বায়োপসি মানে কি, একটা স্পেসিমেন আমি যখন মানে একটা বডি থেকে একটা জিনিস কাটতেছি, এটা হচ্ছে এই স্পেসিমেনটা হচ্ছে বায়োপসি। এটাকে যখন আমরা আন্ডার মাইক্রোস্কোপ বিভিন্ন স্টেনিং করে বা প্রসেস করে যখন দেখতেছি, এটা হচ্ছে হিস্টোপ্যাথি। এটা একটু মাথায় রাখবে। এখান থেকে ডিটেলস ধরে যে বায়োপসি কি কি টাইপ আছে, যেমন ট্রু কাট বায়োপসি, কোর বায়োপসি, তারপরে ফ্রোজেন সেকশন বায়োপসি কোনটা কখন করা হয়, ইম্পর্টেন্স কি। আর ইমিউনোহিস্টোকেমিস্ট্রি নতুন যেহেতু, এটা হচ্ছে আমাদের খুব ভালো পারলে জিজ্ঞেস করে, তাছাড়া ইমিউনোহিস্টোকেমিস্ট্রির ভিতরে যাবে না। আর সাইটোলজি এফএনএসি এটা কিন্তু তোমাকে জানতে হবে, এফএনএসি টা ভালো করে পড়বে এখান থেকে। আর একটা জিনিস যেটা মেটাস্টেসিস, মেটাস্টেসিস সম্পর্কে তোমাকে ডিটেলস ধরবে। মেটাস্টেসিসটা কি, কিভাবে হচ্ছে, রিটেনেও তো আসে একটা কোশ্চেন যে মেটাস্টেসিস পাথওয়েটা, দেন হচ্ছে কি কিভাবে এই টিউমারটা স্প্রেড করতে পারে ওইগুলা। তারপরে হচ্ছে হেমাটোলজিক্যালি কোন রুটে যায়, আর্টেরিয়াল রুটে বেশি যায় না ভেনাস রুটে বেশি যায়, কেন যায়, এগুলা একটু ছোট ছোট যে ভাইবার যে টপিক কোশ্চেন গুলো আছে তো একটু রিক্যাপ করার চেষ্টা করবো। যখনই পড়বা রিক্যাপ করার চেষ্টা করবে যে এই টপিকটা থেকে আইটেমে আমাকে কি ধরছিল, বা আমি যে পরীক্ষাগুলো দিচ্ছি আমাকে কি ধরছিল, তখনই তোমার মনে পড়বে। তারপরে হচ্ছে একটা জিনিস যেটা গাইডে পাবা না বা অন্য বইতেও নাই, বাট পরীক্ষায় জিজ্ঞেস করে, যে হলমার্ক অফ নিউপ্লাসিয়া। ওই নিউপ্লাসিয়া চ্যাপ্টারে লাস্টে দেখবার অবভিয়াসলি 8টা কি 10টা পয়েন্ট ছিল, জাস্ট পয়েন্টের নামগুলো বল। এটা কিন্তু তোমার পরীক্ষায় জিজ্ঞেস করে অনেক, ঠিক আছে? নিউপ্লাসিয়ার যে হলমার্ক, এটা একটু পড়তে হবে। তারপরে হচ্ছে কার্ডে যদি আসে, সেক্ষেত্রে তোমাকে কিছু অঙ্কোজনিক ভাইরাস, ব্যাকটেরিয়ার নাম কি কি জিজ্ঞেস করে, এগুলো একটু মাথায় রাখবে। জি ভাইয়া। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন যে অর্গানের ডিজিজের বিনাইন এবং হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার গোলায় ফেলি বা ফ্রিকোয়েন্টলি বলতে পারি না। ওই ক্ষেত্রে আমরা কিভাবে মানে প্র্যাকটিস করলে এটা সহজে বলতে পারবো বা মাথায় রাখতে পারবো? এটাও তোমাকে যে আগে যেটা বললাম না, তোমাকে দেখে দেখে আগে সুন্দর মতো একটা তোমাকে গোছাই ফেলতে হবে। গোছাই ফেলার পরে তুমি নিজেই পারবা। বিনাইন আর ম্যালিগনেন্টে তো খুব একটা বেশি প্যাচ লাগে না, এদের নামেই তো পার্থক্য আছে। যেমন আমরা বিনাইনে তো ওমা যোগ হুম, করি, হুম। তো এখানে তো সেল টাইপ অনুযায়ী মনে রাখবা। কিন্তু হচ্ছে অর্গান ওয়াইজ প্যাচ লাগে, যে এই অর্গানে কি ছিল, ওই অর্গানে কি ছিল। এটার জন্য হচ্ছে তোমাকে ওই একটা শীট যদি তুমি নিজে প্রিপেয়ার করে রাখো, ওটা তুমি ফ্রিকুয়েন্ট 4-5 দিন দেখো তাহলে, এবং একটা ফ্রেন্ডের সাথে ডিসকাস করো, কাউকে পড়াটা দাও, তাহলে তোমার মোটামুটি 100%ই বলতে পারো যে হয়ে যাবে। আরেকটা জিনিস কিন্তু ফ্রিকোয়েন্সি জিজ্ঞেস করে, যে কোন অর্গানে সেকেন্ডারি মেটাস্টেসিস, মানে সেকেন্ডারি স্প্রেডটা কোন অর্গান থেকে আসবে। এটা একটু যখনই পড়ো নিজেই মানে মাথায় রাখার চেষ্টা করবা, যে লিভারে কোন কোন জায়গা থেকে আসতেছে, বা লাংসে কোন কোন জায়গা থেকে আসতেছে, বোন। এই তিনটাই বেশি ধরে, যে লিভারে কোন কোন জায়গা থেকে মেটাস্টেসিসটা হয়, লাংসে কোথা থেকে হয়, বোনসে কোথা থেকে হয়। আর হচ্ছে ওই পেরিটোনিয়াল সিডলিং কোন কোন টিউমার গুলো হয়, এগুলো একটু মাথায় রাখবা। জি ভাইয়া। এরপরে আমরা আসি ভাই সিস্টেমিক প্যাথোলজির ক্ষেত্রে। ভাই এক্ষেত্রে একটা কোয়েশ্চেন ছিল কমেন্ট বক্সে যে সিস্টেমিক প্যাথোলজির কোন সিস্টেমের কোন টপিকসটা আমরা খুব ভালোভাবে পড়বো? সিস্টেমিক প্যাথোলজি তোমার আমি আগেও যেটা বললাম, যে রিটেনের জন্য তো ওই একই কথা, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক দেখো তাইলেই হবে। আর তোমার যেটা ওরাল এক্সামিনেশনে কি হয়, ওরাল এক্সামিনেশন সিস্টেম তো জানোই, যে আমাদেরকে বক্স তুলতে বলে। এখন তোমার যে বক্স থেকে মানে যে সিস্টেমের বক্স উঠবে, সাধারণত দেখা যায় ওই সিস্টেম থেকে তোমাকে আগে কিছু কোশ্চেন করবে। এই ক্ষেত্রে ওইভাবে পার্টিকুলারলি কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট এভাবে বলা যায় না। তোমার এটা লাগ, যে তোমার ধরো জিআইটি এর বক্স উঠতো, তাহলে তোমার জিআইটি থেকেই খুব বেশি হলে হেপাটোবিলিয়ারি এখানে যাবে, বা রেসপিরেটরি উঠবে। এখন এটা তোমার লাগ যে কোনগুলা থেকে বেশি ওঠে। বাট তারপরেও আমার কাছে যেটা মনে হয় যে বেশি বক্স থাকে হচ্ছে আমার রেসপিরেটরি, সিভিএস, জিআইটি, হেপাটোবিলিয়ারি। আর হচ্ছে ফিমেলের ক্ষেত্রে আমাদের মেডিকেলে আমি যেটা দেখছি, যে ফিমেলদেরকে ফিমেল জেনিটালিয়া থেকে কোশ্চেন করে, সার্ভিক্স, ওভারি, ইউটেরাস, এগুলার মানে কি কি ডিজিজ হয়, টিউমার গুলার নাম কমনলি জিজ্ঞেস করে। এটা একটু পড়ে যেতে হবে। জি ভাইয়া। সিভিএস বা কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে বা কোন ডিজিজ গুলো আমরা অবশ্যই পড়বো? সিভিএস থেকে বলতে গেলে অ্যাকিউট রিউমেটিক ফিভার, এটা খুব বেশি জিজ্ঞেস করে। দেন হচ্ছে মানে ইসকেমিক হার্ট ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটা জিজ্ঞেস করে। এখান থেকে এমআইটা খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে। ইসকেমিক হার্ট ডিজিজের ভেতরে এমআই এর ওই যে ফ্রিকোয়েন্সিয়াল যে চেঞ্জ গুলা হয়, যে এই টাইমে কি হয়, মানে একটা বক্স আছে না, যে এই টাইমের ভেতরে এই চেঞ্জ গুলা হয়, এরপরে এই চেঞ্জ হয়, ওই বক্সটা একটু মাথায় রাখতে হবে। ওইটাই বেশি হচ্ছে ওরা জিজ্ঞেস করে, যে ধরো তোমাকে এইভাবে বললো যে
একটা পেশেন্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে, 30 মিনিট পর তুমি তার মানে প্যাথোলজিক্যাল কি চেঞ্জ পাবা, বা 2 ঘন্টা পর প্যাথোলজিক্যাল চেঞ্জ পাবা। এবং এখান থেকে ওই যে একটা বায়োকেমিক্যাল মার্কার যে ছিল, ওই যে একটা মুখস্থ করবা যে ট্রোপোনিন আই, সিকেএমবি, মায়োগ্লোবিন, এলডিএইচ, এএসপি, এগুলা হচ্ছে ডিউরেশন গুলা, কোনটা কখন কতদিন পর্যন্ত থাকে, কখন রাইজ করে, কখন পিকে থাকে, এটা একটু জিজ্ঞেস করে পরীক্ষাতে। আর সিভিএস এর ভেতরে তোমার এমআইটাই খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে, অ্যাকিউট রিউমেটিক ফিভার, এখানে যে যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, জোন্স ক্রাইটেরিয়া, এটা জিজ্ঞেস করে। দেন হচ্ছে আমাদের ভাস্কুলার সিস্টেমে অ্যাথেরোস্ক্লেরোসিস, এটা একটু জিজ্ঞেস করে, অ্যাথেরোস্ক্লেরোসিস এর প্যাথোজেনেসিস কি, রিস্ক ফ্যাক্টর কি, এগুলাই বেশি কমনলি জিজ্ঞেস করে। হ্যাঁ, এরপর আসি হচ্ছে হেমাটোলজিতে অ্যানিমিয়া। মোস্ট আচ্ছা, ইম্পোর্টেন্ট একটা টপিক অ্যানিমিয়া। এই সম্পর্কে যদি আমাকে বলতেন। হেমাটোলজি হচ্ছে তোমার ওই যে যে জেনারেল প্যাথোলজির বোর্ডের সাথে হেমাটোলজিটা থাকে। এই ক্ষেত্রে হচ্ছে হেমাটোলজিও স্যারদের খুব প্রিয়, কিন্তু হেমাটোলজি থেকে আমি দেখছি স্যাররা খুব বেশি পেঁচায় না, একদম গ্রস যে জিনিসগুলা সেগুলাই ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করে, এবং ওইগুলা ভুল করলে খুবই মাইন্ড করে। যেমন হেমাটোলজি থেকে স্যাররা তোমাকে অ্যানিমিয়া, লিউকেমিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া, অ্যানিমিয়া, লিউকেমিয়াটা হচ্ছে স্যারদের খুবই প্রিয় প্যাথোলজিতে। অ্যানিমিয়া, লিউকেমিয়া, এগুলা থেকে তোমাকে যা যা পড়ছো খুব ভালো করেই পড়তে হবে। অ্যানিমিয়া থেকে যদি আমি বলতে চাই, তাহলে অ্যানিমিয়া থেকে কি কি পড়বা, যে অ্যানিমিয়া ডেফিনেশন কি, নর্মাল হিমোগ্লোবিন লেভেল, এজ ওয়াইজ পড়বা। দেন হচ্ছে অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন, আমরা যে 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, ক্লাসিফিকেশনটা খুব ভালো করে বলবা। দেন হচ্ছে কমন যে অ্যানিমিয়া গুলো আছে সেগুলো সম্পর্কে একটু ডিটেলস করবা, যেমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, এগুলো খুব ভালো করে পড়তে হবে আমাদের। তারপরে আসো একটা কোশ্চেন যেটা অনেক বক্সেও পাবা, আবার ফ্রিকুয়েন্টলি অনেকেই ওরালে জিজ্ঞেস করে যে, ধরো তোমার কাছে একটা পেশেন্ট আসলো অ্যানিমিয়া, তুমি পেশেন্টটাকে কিভাবে ইভ্যালুয়েট করবা, হাউ উইল ইউ ইভ্যালুয়েট এ পেশেন্ট উইথ অ্যানিমিয়া। সেই ক্ষেত্রে তোমাকে একটু সিস্টেমিক অ্যাপ্রোচে আগাইতে হবে। তুমি এটা একটু নিজে নিজে মনে মনে ভেবে ভেবে গোছাই ফেলবে, যে তুমি গদ বাঁধা বলবা না যে আমি ফার্স্টে যে এতগুলো ইনভেস্টিগেশন করে ফেলবো, যে সিবিসি, আয়রন প্রোফাইল, তারপরে বোন ম্যারো, তারপরে আরো যা যা আছে, এই সবগুলো একভাবে বলতে যাবা না। তুমি হচ্ছে ফার্স্টে বলবা যে আমার কাছে একটা পেশেন্ট যদি অ্যানিমিয়া আসে তাহলে এই ফিচার্স গুলা নিয়ে আসবে, তার এরকম আর্লি ফ্যাটিক থাকবে, ব্রেথলেসনেস থাকবে, কোনো কাজে সে করে তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাবে। তখন আমি যদি অ্যানিমিয়া সাসপেক্ট করি, তখন তুমি কি টেস্ট করবা, তোমাকে যদি বলা হয় যে অ্যানিমিয়া ডায়াগনোসিস সিঙ্গেল টেস্ট, একটাই, কমপ্লিট ব্লাড কাউন্ট। এটা ভুল করে কিন্তু সিবিসি বলতে চাও না, সিবিসি বলতে স্যাররা আবার মাইন্ড করে, বলবা কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট দেখেই তো আমরা অ্যানিমিয়া বলতে পারি। হিমোগ্লোবিন যদি কম থাকে, তখন টিচাররা তোমাকে নর্মাল হিমোগ্লোবিন লেভেল নিয়ে একটু পেঁচাবে। এবং এখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করে যে কমপ্লিট ব্লাড কাউন্ট থেকে তুমি কি কি ইনফরমেশন পাও, এখান থেকে কি তুমি মরফোলজিক্যাল টাইপ বুঝতে পারো না। এখান থেকেও কিন্তু আমরা মরফোলজিক্যাল টাইপ বুঝতে পারি, যে এমসিএইচ, এমসিবি, এমসিএইচসি আছে, এগুলা দেখে আমরা বলতে পারি যে মাইক্রোসাইটিক, হাইপোক্রোমিক নাকি ম্যাক্রোসাইটিক, এগুলা বলা যায়। তারপরে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট থেকে তুমি ধারণা নিলা যেটা কোন ধরনের anemia। এখন যদি তুমি ডায়াগনোস করলে যেটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, তখন তোমার হাতে 4টা ডিগ্রি চলে আসলো, তখন সেই অনুযায়ী আগাও। পেশেন্ট প্রোফাইল দেখে, পেশেন্টের রিস্ক ফ্যাক্টর দেখে, এজ দেখে তোমার কাছে যদি মনে হয় যে এটা হয়তো বা হতে পারে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কি থ্যালাসেমিয়া, তখন তুমি আয়রন প্রোফাইল করো, আয়রন প্রোফাইল করে বুঝতে পারবা, একটা এক্সক্লুড করতে পারবা। এইভাবে একটা একটা করে, আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি ছোট ছোট করে টাইম নিয়ে একটু লেন্দি করো, তোমার কোশ্চেনটাকে একটু লেন্দি করো। টিচার নিজেই তখন তোমাকে থামাই দিবে, বুঝতে পারবে না এই ছেলেটা বা মেয়েটা বেশ ভালোই বুঝে বুঝে পড়ছে। তুমি এই ক্ষেত্রে আমি বলবো যে একটা না না বলে সিস্টেমিক ওয়েতে অ্যাপ্রোচ করতে থাকো, সেটা খুশি হবে। এবং অ্যানিমিয়া এইগুলো খুব ভালো করে পড়বাই তো, সাথে পেরিফেরাল ব্লাড যেটা পিবিএস, পিবিএফ ফাইন্ডিংটা খুব ভালো করে পড়বা, যে প্রত্যেকটা সে কি কি পিবিএফ ফাইন্ডিং পাওয়া যায়। তারপরে পিবিএফ থেকে আর এখান থেকে ছোট ছোট যে টেস্ট গুলো আছে এগুলো একটু ডিটেলস করে যাইতে হবে। সিবিসি কথা তো বললাম, পিবিএফ বললাম, আয়রন প্রোফাইল, আয়রন প্রোফাইলে কি কি জিনিস আছে, নর্মাল ভ্যালু কি, তারপরে হচ্ছে থ্যালাসেমিয়া যেটা আমরা দেখি, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এখানে থ্যালাসেমিয়া ইয়েতে কি পাওয়া যাবে, মানে আলফাতে কোনটা পাওয়া যাবে, বেটাতে কোনটা পাওয়া যাবে, মেজর, মাইনর, থ্যালাসেমিয়াটা একটু ভালো করে পড়তে হবে। তারপরে আরেকটা জিনিস ওরালে জিজ্ঞেস করে যে হিমোলাইটিক অ্যানিমিয়া বা হিমোলাইসিস এর ফিচার, পেরিফেরাল ব্লাড তুমি তুমি হিমোলাইসিস কিভাবে বুঝবে, এটা একটু রেডি করে যাবে। অ্যানিমিয়া থেকে মোটামুটি এগুলো পড়লেই হয়। আরেকটা অ্যানিমিয়া অনেকে জিজ্ঞেস করে, ডাইমরফিক অ্যানিমিয়া কি, এটা একটু পড়তে হবে। আর তারপরে যদি আসি লিউকেমিয়া, লিউকেমিয়াও হচ্ছে টিচারদের খুবই প্রিয় টপিক লিউকেমিয়া। এটা তো পড়বাই, ডেফিনেশন তো পড়বাই, ক্লাসিফিকেশন পড়বা, তারপরে
কি একটা ক্লাসিফিকেশন ছিল না, এফএবি নাকি একটা ক্লাসিফিকেশন অ্যাকিউট লিউকেমিয়ার, ওটা ভালো করে পড়বা। দেন হচ্ছে এখানে একটা জিনিস যেটা আমরা ওরালের সময় খুব বেশি ফ্রিকুয়েন্ট মিস্টেক করি, জেনেও মিস্টেক করি, এবং মিস্টেক করলে স্যাররা খুব রাগ করে, সেটা হচ্ছে কি যে আমরা এএমএল সিএমএল বলি না, অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। ক্রনিকের ক্ষেত্রেও আমাদের মুখে মুখে বলে ফেলেছে ক্রনিক মাইলোব্লাস্টিক লিউকেমিয়া বা ক্রনিক লিম্ফোব্লাস্টিক, এটা বললেই কিন্তু টিচাররা খুবই মাইন্ড করে। এটা তোমার বলার সময় দরকার হলে একটু আস্তে আস্তে বলো, কিন্তু এটা ঠিক করে বলতে হবে যে এটা কি সিএমএল, যেটা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বা ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, এটা বলার ক্ষেত্রে তোমাকে একটু কেয়ারফুল হতে হবে। এই কথা বলার ক্ষেত্রে টিচাররা হচ্ছে তোমাকে পেঁচাবে, তুমি একটা যদি ভুল করে স্লিপ অফ টাংও হয়ে যায় সেক্ষেত্রে টিচাররা তোমাকে পেঁচাই পেঁচাই অনেক ডিপে নিয়ে যাবে। এক্ষেত্রে আমি বলবো যে এই হেমাটোলজি বলার সময় খুব সাবধান থাকতে হবে। আর লিউকেমিয়াতে যেটা হচ্ছে আমাদের বেশি প্যাচ লাগে বোন ম্যারো ফাইন্ডিং। এই বোন ম্যারো ফাইন্ডিংটা লিউকেমিয়াতে একটু ঝামেলা করে, চারটাই তো আছে, চারটা লিখে ফেলো। এমএল সিএমএল এএলএল সিএলএল এর বোন ম্যারো ফাইন্ডিং গুলা একবার লিখে ফেললেই 2-3 বার পরও হয়ে যাবে, এটা নিয়ে কোনো একটা সমস্যা নাই। আর একটা শর্ট নোটও আসে, এবং টিচাররা ওরা জিজ্ঞেস করে যেটা ব্লাস্ট ক্রাইসিস, এটা একটু পড়ে ফেলো। জি ভাইয়া, আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে থ্যালাসেমিয়া থেকে কি পড়বো অবশ্যই? থ্যালাসেমিয়া থেকে এখান থেকে তোমাকে জিজ্ঞেস করবে যে থ্যালাসেমিয়া কোন ধরনের অ্যানিমিয়া, সাপোজ ফার্স্টে জিজ্ঞেস করবে থ্যালাসেমিয়া কোন ধরনের অ্যানিমিয়া, তারপরে বলবে থ্যালাসেমিয়ার যে ক্লিনিক্যাল ফিচার্স, ফেস থেকে শুরু করে যে যে ক্লিনিক্যাল ফিচার্স আছে এইগুলা, তারপরে একটা থ্যালাসেমিয়া তুমি কিভাবে ডায়াগনোসিস করবা, ক্লিনিক্যাল ফিচার্স থেকে শুরু করো, তারপরে ইনভেস্টিগেশনে যাও, তারপরে থ্যালাসেমিয়ার যে স্পেশাল কিছু ইনভেস্টিগেশন আছে সেগুলা বলবা। যদি তোমাকে বলে যে আচ্ছা থ্যালাসেমিয়ার ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন কি, বল, এই ক্ষেত্রে কিন্তু তোমার ওই সিবিসি টিবিসি ওই সব ভাবিটাবি বললে হবে না। এক্ষেত্রে তোমাকে টু দা পয়েন্ট বলতে হবে যে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এটা কি সম্ভব। তারপরে এক্স রে ফাইন্ডিং, থ্যালাসেমিয়ার এক্স রে ফাইন্ডিং, কালে কি কি ফাইন্ডিং থাকে এটা পড়তে হবে। তারপরে থ্যালাসেমিয়াতে গেলে আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া, দুইটা থেকে ট্রেট কোনটা, তারপরে ডিজিজ কোনটা, তারপরে মেজর মাইনর এগুলা কি, তারপরে সিকেল সেল ডিজিজ যাবে এখান থেকে, সিকেল সেল ডিজিজ ওইটা কি, এগুলা একটু পড়তে হবে। মেনলি থ্যালাসেমিয়া তুমি কিভাবে ডায়াগনোসিস করবে এটা ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করবে। আচ্ছা, রেনাল সিস্টেম থেকে নেফ্রাইটিক সিনড্রোম বা নেফ্রোটিক সিনড্রোম এটা ম্যাক্সিমাম টাইম আমরা গোলায় ফেলি। এটা সহজেই মনে রাখার জন্য কোনো টেকনিক আছে কি? নেফ্রাইটিক আর নেফ্রোটিকে তো ওই যে কার্ডিনাল ফিচার্স, একটাতে কি হয় জেনারেলাইজড ইডেমা হয়, ম্যাসিভ প্রোটিন ইউরিয়া হয়, হাইপারলিপিডেমিয়া হয়। এটা মনে রাখবা যে নেফ্রোটিকের কার্ডিনাল যে চারটা ফিচার্স আর নেফ্রাইটিকের যে কার্ডিনাল চারটা ফিচার্স আছে এটা। তারপরে হচ্ছে এটা হচ্ছে তুমি পাশাপাশি পড়বা, দুইটা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট স্টাডি করতে হবে ক্ষেত্রে নেফ্রাইটিক এবং নেফ্রোটিকে। একদম শুরু করো, ক্লিনিক্যাল ফিচার্স কি, দুইটার পার্থক্য কি, তারপরে ইউরিনারি করলে তুমি কি কি ফাইন্ডিং পাবা, তারপরে হিট কোয়াগুলেশন টেস্ট কোনটা কি হবে, তারপরে কোনটাতে আমরা ইউরিনে হেমাচিউরিয়া পাবো কোনটাতে পাবো না, এগুলাই জিজ্ঞেস করে। এখান থেকে মেনলি তোমাকে জিজ্ঞেস করে যে, এবং অনেকগুলা তোমার বক্সেও আছে যে দুইটার পার্থক্য, দুইটার পার্থক্য পড়লেই মোটামুটি তোমার কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। তুমি একটু কম্পেয়ার করে দুইটার পার্থক্য পড়ে ফেলবা, তাইলেই হবে। এবং এই ক্ষেত্রে নেফ্রোটিক সিনড্রোম জিজ্ঞেস করলে তোমাকে অবশ্যই ম্যাসিভ প্রোটিনিউরিয়া এই টপিকের ভেতরে যাবে, ম্যাসিভ প্রোটিনিউরিয়া, এটা একটু ভালো করে। জি ভাইয়া, গ্লোমেরুলোনেফ্রাইটিস এই টপিকসটা কতটা ইম্পর্টেন্স? এই তো গ্লোমেরুলোনেফ্রাইটিস তো ওই যে তোমার নেফ্রাইটিক সিনড্রোমের ওই একই ধরনের। এই নেফ্রোটিক মানে তোমার রেনাল সিস্টেমে আসলে এই দুইটা টপিকই ইম্পর্টেন্ট, তোমার নেফ্রোটিক এবং নেফ্রাইটিক সিনড্রোম, সাথে হচ্ছে ওই গ্লোমেরুলোনেফ্রাইটিস তো আসছে, খুবই ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। কিন্তু ওই যে ওই একটা ক্লাসিফিকেশন আছে না যে বেশ কিছু কঠিন কঠিন নাম ছিল, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, মিনিমাল সেন্সিটিভ, ওই জাস্ট অত ডিটেলস জানা লাগবে না, ওগুলো তুমি শুধু নাম মনে রাখতে হবে, কোনটা কি অত বেশি ভেতরে তারা যায় না। ভেতরে গেলে এই নেফ্রোটিক এবং নেফ্রাইটিক সিনড্রোমের ভেতরে যায়। আর এখানে গেলেই তুমি এই একটা কথা কি বলবো, এই যখনই সিস্টেমিক প্যাথোলজি পড়বা, এই সাথে সাথে যে রিলেটেড যে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন গুলো আছে না, এগুলো ওই সাথেই পড়তে হবে, তাইলে আর পরবর্তীতে বেশি কষ্ট হবে কোরিলেট করতে সুবিধা হবে। যেমন তুমি ধরো যখন রেনাল সিস্টেম পড়তেছো, ইউরিনারি এটা খুব ভালো করে দেখে নিলাম। তারপরে যখন তুমি ধরো নার্ভাস সিস্টেম পড়তেছো, সিএসসি এটা পড়ে ফেললাম, এরকম সাথে সাথে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন পড়ে ফেললাম, তাহলে কোরিলেট করতে সুবিধা।
আচ্ছা ভাই, এরপর আমরা রেসপিরেটরি সিস্টেমে কোন টপিকসটা গুরুত্ব দিয়ে পড়বো? রেসপিরেটরি সিস্টেমটা প্যাথোলজির একটা অন্যতম ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি টিচাররা ফার্স্টেই যেটা যায় অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ যে ডিজিজ কি জিনিস দুটার পার্থক্য এবং কোনটার আন্ডারে কোন কোন ডিজিজ গুলা। তারপরে তোমাকে বেশি জিজ্ঞেস করবে হচ্ছে অ্যাজমা, সিওপিডি, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, ব্রঙ্কিট। এই টপিক গুলাই হচ্ছে খুব বেশি জিজ্ঞেস করে। এর বাইরে আর যায় না। আর একটা জিনিস এই বক্সে আছে, মাঝে মাঝে জিজ্ঞেস করে লাং কলাপ, ব্যাটেলে। এবং এখানে একটু মনে রাখবা যে যদিও প্যাথোলজিতে ওইভাবে নাই, কিন্তু কি হয় ভাইবা বোর্ডে না, সিস্টেমিক প্যাথোলজি ভাইবা বোর্ডে আমি দেখছি কি, আমি নিজে ফেস করছি যেটা, তারা হচ্ছে প্যাথোলজির ভেতরে সীমাবদ্ধ থাকে না, তারা ক্লিনিক্যালি চলে যায়। যেমন আহ, একটু তুমি আমি আমার কাছে প্যাথোলজি, সিস্টেমিক প্যাথোলজি ভাইবা বোর্ডে মনে হচ্ছিল আমি একসময় ভুলেই গেছিলাম আমি কি প্যাথোলজি না একটি ফার্মাকোলজি পরীক্ষা দিতে আসছি। আমাকে ড্রাগস এর নাম তারা জিজ্ঞেস করেছে, আচ্ছা ব্রঙ্কিয়াল অ্যাজমাতে তুমি কোন কোন ড্রাগস দিবা, কোন কোন ড্রাগস দিবা না, এসব একটু খেয়াল রাখবে। জিজ্ঞেস করতে পারে, এখন তুমি তো স্যারকে বলতে পারো না স্যার আমি তো ফার্মাকোলজি পরীক্ষা দিতে আসলে আমাকে কেন ড্রাগস ধরতেছে। একটু মনে রাখতে হঠাৎ করে জিজ্ঞেস করতেই পারে। তারপরে ধরছিল আমাকে যে আচ্ছা সিওপিডি তে কোন ধরনের রেসপিরেটরি ফেলার হয়, টাইপ টু রেসপিরেটরি ফেলার, তখন কিন্তু আমি জানতাম না, আন্দাজেই বলে দিচ্ছিলাম স্যারকে। হম, যাই হোক একটু কোরিলেট করবা এখান থেকে ক্লিনিক্যালি যাও। জি ভাইয়া, বুঝতে পারছি। ভাই, হেপাটোবিলিয়ারি সিস্টেমের মধ্যে কোন জিনিসটা না পড়লেই নয়? হেপাটোবিলিয়ারি সিস্টেম থেকে যদি তুমি একটা টপিক পড়তে চাও আমি বলবো লিভার সিরোসিস, এটা তোমাকে মাস্ট পড়তেই হবে। এবং লিভার সিরোসিস এবং ভাইরাল হেপাটাইটিস এই দুটাই বেশি জিজ্ঞেস করে। লিভার সিরোসিস এর যে কার্ডিনাল ফিচার্স আছে ওই যে চারটা, এইটা খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে। দেন কি লিভার সিরোসিস এর প্যাথোজেন টাইপস তো আছে। আর এখানে লিভার সিরোসিসে গেলে তোমাকে অ্যাসাইটিস, অ্যাসাইটিসটা পড়তে হবে, তখন তোমাকে অ্যাসাইটিসটা পড়ে ফেলবা। অ্যাসাইটিক ফ্লুইড স্টেজ, জি ভাইয়া। তারপর ভাই, জিআইটি এর ক্ষেত্রে আমরা কোন টপিকস গুলো পড়বো? জিআইটি তেও টপিক বলতে এখান থেকে একটা টপিক যদি বলি পেপটিক আলসার ডিজিজ, পেপটিক আলসার ডিজিজটা খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে। এতে ডিটেলসে পড়তে হবে যে পেপটিক আলসার ডিজিজের কমন সাইজ কি কি আছে, এগুলো আমাকে জিজ্ঞেস করে। Then হচ্ছে ডিওডেনাল আলসার এবং গ্যাস্ট্রিক আলসার এর পার্থক্য, এটাও খুব জিজ্ঞেস করে। তারপরে হচ্ছে অর্গানিজম, যেমন হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা সম্পর্কে একটু পড়বা। তারপরে তুমি হিস্টোপ্যাথোলজিক্যাল কি ফাইন্ড করবে এটা একটু জানতে হবে। তারপরে টেস্ট, কি টেস্ট করবা, ইনভেসিভ কি টেস্ট করবা, নন ইনভেসিভ টেস্ট করবা। তারপরে তোমাকে এখান থেকে নিওপ্লাজমের নাম জানতে হবে, নিওপ্লাজমের নাম গুলো হবে যে যে নিওপ্লাজমের নাম হলো। তারপরে এখান থেকে কার্সিনয়েড সিনড্রোম পাবো, কার্সিনয়েড সিনড্রোম কি, কমন সাইজ। জি ভাইয়া। এরপর এন্ডোক্রাইনের ক্ষেত্রে ডায়াবেটিস মেলিটাস এটা কতটা গুরুত্বপূর্ণ? ডায়াবেটিস মেলাইটাস তো মানে একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার পর্যন্ত ডিফেন্সই তোমার পুরা মানে মেডিকেল লাইফে খুবই ইম্পর্টেন্ট। ডায়াবেটিস মেলাইটাস যারা যদি একবার এই টপিকটাতে টাচ করে তোমাকে কিছু না কিছু কোশ্চেন ধরবে এবং তোমাকে জিজ্ঞেস করার সময় সে হয়তো বা ভুলে যাবে যে তুমি প্যাথোলজি পরীক্ষা দিচ্ছ নাকি ফিজিওলজি পরীক্ষা দিচ্ছ না মেডিসিন পরীক্ষা দিচ্ছ। এই ক্ষেত্রে তোমাকে গ্রস যেটা জানতেই হবে সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের ডেফিনিশন কি, তারপরে ইনসুলিন রেজিস্ট্যান্স আর অ্যাবসলিউট এক্সপ্রেস ইনসুলিন, এই জিনিসটা একটু সাথে বুঝে নিতে হবে যে কোনটা কি কোনটা হচ্ছে। তারপরে যে টিপিক্যাল ফিচার্স, টাইপ 1 টাইপ 2 এর পার্থক্য কি, এটা। আর হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। ট্রিটমেন্ট হয়তো বা প্যাথোলজিতে খুব একটা বেশি ধরবে না, তাও একটু গ্রস যাতে বলতে পারে। ফার্মাকোলজি পড়ছে। ভাই, এরপর আসি হচ্ছে জেনিটেরিয়াল সিস্টেম। মেল জেনিটেরিয়াল সিস্টেম, এটাতে কি কি টপিকস আমরা পড়বো অবশ্যই? মেল জেনিটাল সিস্টেম থেকে সাধারণত বেশি আসে হচ্ছে টেস্টিকুলার টিউমার, টেস্টিকুলার টিউমার নিয়ে বেশি জিজ্ঞেস করে। আর হচ্ছে অন্যান্য অর্গান ওয়াইজ অতটা বেশি ভেতরে যায় না, জাস্ট তোমার ডিজিজের নাম। প্রত্যেকটা মানে জেনিটাল অর্গানে যে অর্গান আছে এই প্রত্যেকটা অর্গানে কি কি ডিজিজ হয় এবং বিশেষ করে নিওপ্লাজম হয়। আর টেস্টিকুলার টিউমার, সেমিনোমা, এটা খুব ডিটেলস। আর হচ্ছে এখানে আসে যে প্রোস্টেট, বিটা খুব ধরে, হিউম্যান এনলার্জমেন্ট অফ প্রোস্টেট এবং সিএ প্রোস্টেট, কার্সিনোমা প্রোস্টেট। এই জিনিসটা একটু মানে প্রোস্টেটটা ভালো করে, টেস্টিস এবং প্রোস্টেট এই দুইটাই একটু। হ্যাঁ, ফিমেল জেনিটেরিয়াল সিস্টেম কি কি পড়বো?
ফিমেল জেনিটালিয়া থেকে এখান থেকে মেল জেনিটাল থেকে খুব একটা বেশি তারা জিজ্ঞেস করে না, ফিমেল থেকে জিজ্ঞেস করে। এখানে হচ্ছে আর যদি ক্যান্ডিডেট ফিমেল হয় সেই ক্ষেত্রে আরো বেশি, না পারলে তাকে খুব মাইন্ড করে। এক্ষেত্রে তুমি হচ্ছে সবই পড়তে হবে বলতে গেলে, সার্ভিক্স, ওভারি, ইউটেরাস, এগুলা বিশেষ করে নিওপ্লাজম কি হয়, এবং সার্ভাইকাল কার্সিনোমা, এটা খুব ভালো করে সার্ভাইকাল কার্সিনোমা। এখানে ওই যে টিউমার মার্কার কি আছে, ডায়াগনোসিস কিভাবে করব, তারপরে কার্সিনোমা ইনসিটু কি, এখান থেকে তোমার নিউপ্লাসিয়া চ্যাপ্টার কার্সিনোমা ইনসিটু কি, বা কোন স্টেজে কি কি ফিচার্স পাওয়া যায় এগুলো পড়বে। বিশেষ করে কার্সিনোমা, সার্ভাইকাল কার্সিনোমা, আর হচ্ছে ইউটেরাইন যে প্যাথোলজি, এন্ডোমেট্রিওসিস, তারপরে অ্যাবডোমিনাল ইউটেরাইন ব্লিডিং, কি কজ হচ্ছে। তাই হেমোডাইনামিক ডিসঅর্ডার এগুলোর মধ্যে কোন কোন টপিকস পড়তে হবে, যেমন হচ্ছে এটা শক, হচ্ছে হেমোডাইনামিক ডিসঅর্ডার, আমার কাছে মনে হয় যে এটা যদি তার একবারের ভেতরে ঢুকে তোমাকে অনেক ব্যথা করে। এটা টিচারদের প্রিয় একটা টপিক, এবং এটা সাধারণত ক্লিনিক্যালেও তোমার খুব কাজে লাগে পরবর্তীতে, কারণ টিচার এখানে মাপ দেয় না। যেটা আগে তো ইডেমার কথা তো আগেই বলছি, ইডেমার কথা, তারপরে যদি আসো তুমি এখান থেকে কিছু ছোট ছোট ডেফিনেশন বা বোঝার জিনিস আছে, এগুলো একটু জিজ্ঞেস করে, যেমন হাইপারিমিয়া কি, কনজেশন কি, তারপরে থ্রোম্বাস কি, এমবোলিজম কি, এগুলো একটু ধরে। তারপরে ইক্সুডেটিভ ট্রান্সুডেটিভ এর পার্থক্য ধরে। তারপরে হচ্ছে এখান থেকে যে শর্ট নোট আছে, ঢাকনিক লিভার কি, পার্সিটোসিস কি, এগুলো একটু করতে হবে। তারপরে হচ্ছে ইনফাকশন, ইনফাকশনটা খুব ভালো করে করতে হবে। তারপরে কোথায় কোথায় থ্রোম্বো এমবোলিজমের চান্স থাকে, ডিভিটি আর চান্স কি, এগুলো একটু করতে হবে। কোন কোন সার্জারিতে তোমার ডিভিটি হয় সাধারণত। তারপরে হচ্ছে আমাদেরকে আরো বেশি যেটা স্যারদের প্রিয় হচ্ছে শক, শক সম্পর্কে খুব ডিটেলস আমাদের জানতে হবে। শকে স্যাররা ঢুকলে তোমাকে শকের কি বলবে, শকের যে ডেফিনিশন তো আছেই, তারপরে শকের ক্লাসিফিকেশন, এই ক্ষেত্রে অনেক গাইডে আবার কি করে যে আমরা যেটা এখন সার্জারিতে পড়ি যে 5 বা 6টা ক্লাসিফিকেশন আছে, ওইটা দেয়, ওটা কিন্তু বলা যাবে না। রবিনসন যে 3টা আছে, 3টাই বলতে হবে। তারপরে হাইপোভোলেমিক শক এবং সেপটিক শক, এই দুটো খুব ভালো করে জানতে হবে। যে তোমার রিটেনেও আসে, অথবা ভাইবাতে জিজ্ঞেস করতে পারে এইভাবে যে একটা পেশেন্ট ধরো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে তার 1.5 লিটার ফ্লুইড মানে ব্লাড লস হয়েছে, এই ক্ষেত্রে পরবর্তীতে তার কি কি কনসিকুয়েন্স আসবে, এটা কিন্তু তোমার বইতে ডিরেক্ট নাই। ডিরেক্ট তুমি কি পড়ছো, শকের কনসিকুয়েন্স পড়ছো বা শকের প্যাথোজেনেসিস পড়ছো, তখন তোমাকে বলতে হবে যে ফার্স্টে কি হবে। ফার্স্টে হচ্ছে শক কম্পেনসেশন করার চেষ্টা করবে, কম্পেনসেশন ফেজে কি কি ক্লিনিক্যাল ফাইন্ডিং পাওয়া যায় সেগুলো স্যারকে বলতে হবে। তারপরে বলবা যে কম্পেনসেশন যদি না হয়, যখন কম্পেনসেশন করতে পারবে না, তখন কি হবে, ইরিভার্সিবল শক হবে। এভাবে শকটা খুব ভালো করে করতে হবে। আরেকটা সেপটিক শক, সেপটিক শকের প্যাথোজেনেসিস জিজ্ঞেস করে। এটা হচ্ছে তোমার বিভিন্ন গাইড বা মাইক্রোবায়োলজি বইতে আমরা যেভাবে পড়ি না, ওই ফ্লোচার্ট ওয়াইজ ডেসক্রিপশনটা তারা পছন্দ করে না। এই ক্ষেত্রে তুমি রবিন্সের যে 5টা কি 6টা সম্ভবত পয়েন্ট ছিল, হেডলাইন ছিল, ওই হেডলাইন গুলো যদি তুমি শুধু বলতে পারো 5টা হেডলাইন, তাহলে স্যার বলতে তুমি রবিন্স করতে স্যার খুব খুশি হয়ে যাবে। এক্ষেত্রে আমি বলবো যে সেপটিক শকের প্যাথোজেনেসিস রবিন্স এর একটু বলতে, ওই 5টা 6টা পয়েন্ট। ভাই আমরা একটা কোশ্চেন ও নিব আরেকটা এখন। জিনিস, সরি, একটা ভুল জি করছি জি হচ্ছে, ভাই বলেন। মানে মিস করে গেছি, ভার্কোস ট্রায়াল, এটা খুব ভালো করে পড়বে, এটা জিজ্ঞেস করবে। জি ভাইয়া, কোশ্চেনটা ছিল ভাই ক্লিনিক্যাল প্যাথোলজি সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন তাহলে ভালো হতো। ক্লিনিক্যাল প্যাথোলজিটা না কি মানে, এটা নিয়ে স্যাররা খুব বেশি প্যাচে না। ক্লিনিক্যাল প্যাথোলজি যেটা বললাম, তুমি যখন সিস্টেমিক পড়বা, তখন সাথে সাথেই ওই প্রত্যেকটা মানে ডিজিজের ক্লিনিক্যাল কি কি টেস্ট করা হয়। বিশেষ করে এখানে আমাদের ইউরিনটা খুব ভালো করে ধরে, ইউরিনারি যেটা। তারপরে হচ্ছে সিএসএফ স্টাডি, এটা একটু ভালো করে পড়বা। বোন ম্যারো অ্যাসপিরেশন, এগুলো বডি ফ্লুইড কম্পার্টমেন্ট একটু দেখবা। তারপরে সিমেন অ্যানালাইসিস, এটা রিটেনেও আসে, এটা একটু এগুলোই মোটামুটি পড়বে। অস্টিওমাইলাইটিস এটা কি খুব গুরুত্বপূর্ণ টপিকস? অস্টিওমাইলাইটিস খুব একটা গুরুত্বপূর্ণ না বলতে কি, প্যাথোলজিতে ওভাবে আসে না, বাট তোমাকে ওরালি জিজ্ঞেস করতে পারে অস্টিওমাইলাইটিস এর প্যাথোজেনেসিস এটা কি, আর কোন কোন অর্গানিজম দিয়ে হচ্ছে। আর অস্টিওমাইলাইটিস যখন বললা, একটা জিনিস আছে যে বোনসের টিউমার গুলো খুব ভালো করে পড়বা, বোনসের টিউমারটা ধরে। জি ভাইয়া, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে আসছি। ভাইয়া সবার উদ্দেশ্যে একদম সর্বশেষ কি উপদেশ থাকবে আপনার? সর্বশেষ উপদেশ কি আর বলবো, উপদেশ হচ্ছে, যেহেতু তোমাদের এক্সামের ডেট দিয়ে দিছে,
এখন আর এদিক ওদিক না তাকায় পড়ালেখা স্টার্ট করে দাও। ফার্স্ট অফ অল আমি বলব যে গাধার মতো বেশি না পড়ে খুব অল্প পড়ে কিভাবে ভালো করা যায় এই দিকে ফোকাস করার জন্য তোমাকে টাইমটা মেনটেন করতে হবে। টাইম মেনটেন করার পরে তুমি হচ্ছে একটা রুটিন করবা, নিজেই নিজের পছন্দ মতো একটা রুটিন করবা যে তোমার কোন সাবজেক্টে উইকনেস বেশি আছে সেখানে একটু বেশি টাইম দিবা। এইভাবে তুমি নিজেই রুটিন করবা। এবং এখন আমি বলবো রিটেনের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে। এখন ওরাল নিয়ে খুব বেশি টেন্স না হওয়ার বা প্র্যাকটিক্যাল এমসিকিউ এগুলো নিয়ে অত না ভেবে রিটেনের জন্য খুব ভালোভাবে পড়বো। রিটেনটা ভালো করলে তুমি ওরালে আরো টাইম পাবা কিছু। এবং রিটেনটা যখন তুমি চ্যাপ্টার ওয়াইজ পড়বা সাথে সাথে চ্যাপ্টারটা একবার গ্রসলি রিডিং দিবে যাতে তোমার ওরালের জন্য কিছুটা কনফিডেন্স। এটাই বলবো। আর বলবো একটু গোছায় নিতে, পড়াটা একটু গোছায় নিতে, একটা না না পড়ে একটু গোছায় নিতে। যেগুলার কথা তোমাকে বললাম যে যেগুলো কমনলি মিস্টেক হয় আমাদের ওইগুলো একটু একটা জায়গায় ফ্রেশ করে লিখে বারবার আশা করা যায় ভালোই হবে। জি ভাইয়া, আপনাকে ধন্যবাদ জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে। হ্যাঁ, আমরা আশা করব প্যাথোলজির আগে আপনি আমাদের একটা এক্সক্লুসিভ যদি সাজেশন দিতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা, আমি অবশ্যই চেষ্টা করব। তোমাদের দরকার অনুযায়ী তোমরা মডারেটরদের সাথে তার সাথে যোগাযোগ করবা। আই উইল ট্রাই মাই বেস্ট। ধন্যবাদ ভাইয়া আমাদেরকে আপনার অতি মূল্যবান সময় থেকে কিছু সময় উপহার দেওয়ার জন্য। অনেক আচ্ছা, আমিও ধন্যবাদ ভাইয়া জেনেসিসকে আপনাকে। ধন্যবাদ দিতে চাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। আই এম রিয়েলি অনার্ড এন্ড ইটস প্লেজার ফর মি। থ্যাংক ইউ জেনেসিস এন্ড অবভিয়াসলি থ্যাংক ইউ। এন্ড সবার জন্য শুভকামনা। আশা করি সবাই খুব ভালোভাবে তৃতীয় প্রফেশনাল পরীক্ষা উত্তীর্ণ হবে জি এবং ভাইয়া, আমার দোয়া জন্য রাখবেন দোয়া করো। আমাদের জন্য। অবশ্যই দোয়া করি আমরা পরবর্তীতে আপনার কাছে এরকম আরো সাফল্য পাবো। দোয়া করো। জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সকলকে এই এত সুন্দর সেশনে ১ম থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো প্রোগ্রামে। ধন্যবাদ।